হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, নমস্কার, আদাব। এই ক্লাসটা হচ্ছে ইংলিশ পেডাগজির পেপার 2-র জন্য প্রথম ক্লাস। এই ক্লাসটা আমি কমপ্লিট ম্যারাথন এর জন্য বলছি, কারণ এই ম্যারাথনের মধ্যে আমি অনেক বেসিক কোয়েশন নিয়েছি। অ্যাটলিস্ট 50টা কোয়েশন আছে যেগুলি ডিসকাস করব। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যে যদি আপনি ভালোভাবে কনসেপ্ট তৈরি করতে চান, তাহলে এই যে বেসিক কোয়েশনগুলো আপনার প্রথমে দেখা দরকার। তাই আমি প্রথমে একদম বেসিক পেপার 2-র যে কোয়েশনগুলো কনসেপ্ট তৈরি হতে লাগে, এইগুলি আমি কোয়েশন নিয়ে এসেছি। এগুলি প্রত্যেকটি হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশন, পেপার 2-র কোয়েশন পেপার। প্রিভিয়াস ইয়ার কোয়েশন সিটেটের মধ্যে অনেক ইম্পর্টেন্ট থাকে, প্রিভিয়াস ইয়ারটা রিপিট করে। চ্যানেলের মধ্যে থেকে আপনারা ইংলিশ পেডাগজি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, তারপরে বেঙ্গলি পেডাগজি প্রিপারেশন করতে পারবেন বাংলার মাধ্যমে। ইংলিশের সিলেবাসটা আমি কমপ্লিট করাবো এই চ্যানেলের মাধ্যমে। পেপার 1-এর যে ক্লাসগুলো থাকবে ওই ক্লাসগুলো আপনারা দেখবেন। পেপার 1, পেপার 2-র সিলেবাসটা সেম থাকে। পেপার 2-র জন্য আমি পার্টিকুলারভাবে কিছু ক্লাস দিয়ে দেব। বাকি যে ক্লাসগুলো চলতে থাকবে ইংলিশের, ওই ক্লাসগুলো আপনারা দেখতে যাবেন। প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশনের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। থিওরির জন্য একটা কমপ্লিট ম্যারাথন দেওয়া আছে চ্যানেলের মধ্যে, প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন। ওখান থেকে থিওরিটা একবার দেখে নেবেন। যদি থিওরির পিডিএফটা ডাউনলোড করতে চান, ডিসক্রিপশনের মধ্যে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো এই যে কমপ্লিট ম্যারাথনের প্রথম কোয়েশন হচ্ছে, গ্রামার ট্রান্সলেশন মেথড ইজ বেসিক্যালি ইউজ টু টিচ। গ্রামার ট্রান্সলেশন মেথডটা বেসিক্যালি ইউজ করা কি পড়ানোর জন্য? গ্রামার পড়ানোর জন্য। ফরেন ল্যাঙ্গুয়েজ না, রুলস অফ এনি ল্যাঙ্গুয়েজ ইউজেস ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। গ্রামার ট্রান্সলেশন মেথড হচ্ছে একটা মেথড। এই মেথডের মাধ্যমে আমরা যখন একটা ভাষা শেখার সময় মাতৃভাষা ট্রান্সলেট করে শিখি। যদি আমি ইংলিশ ভাষাটা শেখার সময় আমি ইংলিশটাকে ট্রান্সলেট করব। আমার মাতৃভাষা যদি থাকে বাংলা, থাকে, আর যদি আমি ইংলিশ শিখতে চাই, ইংলিশটাকে ট্রান্সলেট করে শিখব। মানে মাতৃভাষার প্রয়োগটা এই মেথডের মধ্যে করা হয়, এটাই কথা। সো যখন প্রথম এই গ্রামার ট্রান্সলেশন মেথডটা এসেছিল, তখন ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের জন্য এসেছিল। অপশন 4টা হচ্ছে সঠিক। বেসিক্যালি ইউজ টু টিচ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ পড়ানোর জন্য এই মেথডটা এসেছিল। সো নেক্সট কোয়েশন হচ্ছে কোয়েশন নাম্বার 2, উইচ ওয়ান অফ দি ফলোয়িং ডাজ নট এফেক্ট দি ইন্টোনেশন। এগুলি প্রথম ক্লাসে আপনার মাথার উপরের দিকে যাবে। যখন কিছু ক্লাস দেখে নেবেন, তারপরে আপনার মাথার মধ্যে জিনিসটা আসবে। জাস্ট ক্লাস দেখে যান। আমি বাংলা মিডিয়ামের ডিটেলভাবে আলোচনা করব প্রত্যেকটা টপিক। এই ক্লাসটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা কনসেপ্টটা ভালোভাবে যেন তৈরি হয়। প্রথমে বেসিক কোয়েশনগুলো ডিল করা উচিত, তারপরে আমি হাই লেভেলের কোয়েশন আনবো। সো কোয়েশন নাম্বার 2 হচ্ছে, উইচ ওয়ান অফ দি ফলোয়িং ডাজ নট এফেক্ট দি ইন্টোনেশন। ইন্টোনেশনের মধ্যে কোন জিনিসের প্রভাব পড়বে না? ইন্টোনেশন বলতে যে আমরা যখন কথা বলার সময় কোনো সময় আওয়াজটা একটু লো হয়, কোনো সময় একটু হাই হয়, এইটাই হচ্ছে ইন্টোনেশন। যে সাউন্ডের উতাও ছাড়াও যেটা আছে, যেমন শাহির আলী বাগার একটা সং আছে, বা অনেক ধরনের সং আছে, দেখবেন কোনো সময় অনেক স্লো মোশন চলছে, কোনো সময় হাই হয়ে যাচ্ছে, হাই পিচ, লো পিচ, এইভাবে হচ্ছে। সো এটার কথা। এই ইন্টোনেশনের মধ্যে কি পড়বে না? প্রনাউন্সিয়েশন, টোন, রিদম, লাউডনেস। এই লাউডনেস, রিদম বা টোন, এগুলি ইন্টোনেশনের মধ্যে পড়ে। কিন্তু প্রনাউন্সিয়েশন হচ্ছে উচ্চারণটা ইন্টোনেশনের মধ্যে পড়ে না। অপশন 1 হচ্ছে সঠিক। ইন্টোনেশন মেবি আপনারা বুঝতে পারছেন যে কোনো গান আছে একদম স্লো মোশন চলছে, আবার হাই হয়ে যাচ্ছে, যে বাতাও তুম, এইভাবে একটা গান আছে শাহির আলী বাগার, বা আরও বিভিন্ন ধরনের গান আছে, বুঝতে পারবেন। সো নেক্সট কোয়েশন হচ্ছে কোয়েশন নাম্বার 3, আর ইনভলভ ইন থিঙ্কিং। এই যে কোয়েশনগুলো ডিসকাস করছি, প্রত্যেকটা কোয়েশন পেপার 2 প্রিভিয়াস ইয়ার কোয়েশন হচ্ছে। থিঙ্কিংয়ের সাথে কী জিনিস জড়িত আছে? ডেভেলপমেন্টের যে ডোমেইন আছে, ফিজিক্যাল ডোমেইন, কগনিটিভ ডোমেইন বা সোশ্যাল ডোমেইন, ইমোশনাল ডোমেইন। এই ডোমেইনের মধ্যে যে কগনিটিভ ডোমেইন আছে, এই কগনিটিভ ডোমেইনের মধ্যে যা জিনিস পড়বে সেটা হচ্ছে থিঙ্কিংয়ের সাথে জড়িত।
কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে আপনার রিজনিং, থিঙ্কিং, যা কিছু মস্তিষ্কের সাথে জড়িত থাকে সেগুলি কগনিটিভ ডেভেলপমেন্টের সাথে জড়িত থাকে। সো এই কগনিটিভ ডেভেলপমেন্টের সাথে যে জিনিস জড়িত থাকবে এখানে থিঙ্কিংয়ের সাথে ওই জিনিসগুলি জড়িত থাকবে। যদি আপনারা সিডিপির প্রিপারেশন করতে চান এই চ্যানেল থেকে বাংলা মিডিয়ামে প্রিপারেশন করতে পারবেন। বেশ কিছু দিনের মধ্যেই সিডিপির কমপ্লিট থিওরির ম্যারাথন চলে আসছে, দেখতে পারবেন। সো থিঙ্কিংয়ের মধ্যে ইমেজটা থিঙ্কিংয়ের মধ্যে জড়িত না। ইমেজ মানে পিকচার আমার থিঙ্কিংয়ের মধ্যে কীভাবে জড়িত থাকবে, বাট ইমেজিনেশনটা জড়িত থাকবে। ইমেজের জন্য এটাও ভুল হয়ে গেল, এটাও ভুল, কিন্তু অপশন 3টা হচ্ছে সঠিক অপশন। ইমেজিনেশন, ল্যাঙ্গুয়েজ, কনসেপ্ট, প্রপোজিশন, এই প্রত্যেকটি আবার কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। কগনিটিভ ডেভেলপমেন্ট যত জিনিস আপনার মস্তিষ্কের সাথে, মাথার সাথে জড়িত থাকবে সেই জিনিসগুলি কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে পড়বে। সো এই থিঙ্কিংটাও কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। ইমেজিনেশন, ল্যাঙ্গুয়েজ, কনসেপ্ট, একটা কনসেপ্ট কোথায় তৈরি হয়, কগনিটিভের মধ্যে তৈরি হয়। প্রপোজিশনটাও কগনিটিভের মধ্যে তৈরি হয়। অপশন 3টা হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 4. Language laboratory is the place where the learners have to listen on headphone. ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি মানে ল্যাঙ্গুয়েজ ল্যাব, যেখানের মধ্যে বাচ্চারা কী করে হেডফোন দিয়ে শুনে। দি ল্যাঙ্গুয়েজ ল্যাবস আর সেট আপ উইথ এ ভিউ টু প্রোভাইড লিসেনিং অ্যাক্টিভিটিস ইন অর্ডার টু ডেভেলপ। এই যে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরির মধ্যে লিসেনিং অ্যাক্টিভিটিস করানো হয়, কিসের ডেভেলপড হবে? অ্যানালাইজ হ্যাবিট, স্পিচ হ্যাবিট, ক্রিটিসাইজিং হ্যাবিট, লিসেনিং অ্যাক্টিভিটিস। এখানে তাদের ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরির মধ্যে তাদের স্পিচ হ্যাবিট যেটা আছে সেটা ডেভেলপড হবে। অপশন 2টা হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 5. ইফ ইউ আর লিসেনিং টু ডিসক্রিপশন of how to reach a specific location then you are doing. আপনার বাবা বলছে আজকে অফিসের মধ্যে যাইতে লাগবে, অফিসের লোকেশন দিয়েছেন যে ওই দোকানের ওই রাস্তা দিয়ে যাবে, ওই রাস্তা দিয়ে যাওয়ার পর আরেকটি রাস্তা পাবে, তারপরে আরেকটি ঘুরে মারবে, তারপরে ওই অফিসটা আছে। সো এই যে আপনি যে লোকেশনটা শুনছেন তখন আপনি কী ধরনের শোনাটা, লিসেনিংটা হবে? ক্যাজুয়াল লিসেনিং, ফোকাস লিসেনিং, ইন্টেন্সিভ লিসেনিং, এক্সটেন্সিবিলিটি লিসেনিং। এক্সটেন্সিভ আনন্দ বা মজার অ্যাপ্রিসিয়েশন এই জন্য যখন হবে তখন এক্সটেন্সিভ হবে, কথাগুলো শুনছেন জাস্ট মজা নিচ্ছেন এইরকম। ফোকাসড মানে আপনার ধ্যান আছে, ফোকাস পাবে। যদি এই কোয়েশনটা যারা আজ দিন পর্যন্ত কিছু পড়েছে না তাদের মনে হবে যে ফোকাস, যদি একদম ফোকাস এত সহজ হতো তাহলে কি কোয়েশন দিত না? নিশ্চয় কোয়েশনের মধ্যে কিছু না কিছু একটা গেহরাই আছে। সো ফোকাস হবে না। আর ক্যাজুয়াল নয়, ক্যাজুয়াল জাস্ট শুনলেন, এইভাবে শোনা না। এখানে আপনি ইন্টেন্সিভ লিসেনিং করলেন। ইন্টেন্সিভ মানে ইন্টেন্সিভভাবে যে ডিটেলভাবে জিনিসটা শুনলেন, কিভাবে যাইতে লাগবে মনোযোগ সহকারে অনেক ধ্যান দিয়ে শুনলেন জিনিসটা। সো এটা হচ্ছে ইন্টেন্সিভ লিসেনিং, অপশন 3। ইন্টেন্সিভ লিসেনিংয়ের মধ্যে আমরা অনেক মনোযোগ সহকারে, অনেক ডিপলি, অনেক ডিটেলভাবে জিনিসটা বোঝার চেষ্টা করি, বা এখানে শুনছি, শোনার চেষ্টা করব ডিটেলভাবে, ইন্টেন্সিভভাবে। অপশন 3 হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 6. লিটল অর নো অ্যাটেনশন ইজ গিভেন টু প্রোনাউন্সিয়েশন ইন মেথড। কোন মেথডের মধ্যে যে উচ্চারণটাকে একদম খেয়াল রাখা হয় না? অডিও লিঙ্গুয়াল মেথডের মধ্যে, গ্রামার ট্রান্সলেশন মেথডের মধ্যে, সিএলটির মধ্যে না এসএলটির মধ্যে? সিএলটি মানে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, আর এসএলটি আই থিঙ্ক স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ টিচিং, এইভাবে কিছু হবে। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের মধ্যে বাচ্চাদেরকে কমিউনিকেট করানো হয় যাতে বেশিরভাগ বাচ্চা কথা বলে, ইন্টারাকশন করে, রোল প্লে করে, এইগুলি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের মধ্যে করানো হয়। গ্রামার ট্রান্সলেশন মেথডের মধ্যে আমরা প্রথম কোয়েশ্চন পেয়েছি যেখানে আমরা মাতৃভাষাকে ইউজ করব পড়ানোর সময়। অডিও লিঙ্গুয়াল মেথডের মধ্যে বেশিরভাগ লিসেনিংটাকে ফোকাস করা হবে, আর মেমোরাইজেশন, রিপিটেশন, ড্রিল, এইগুলি অডিও লিঙ্গুয়ালের মধ্যে করা হবে। বাচ্চাদেরকে অডিও শোনানো, বেশিরভাগ অডিও শোনানো হবে, আর অডিও শুনে শুনে যেন তারা বলতে পারে। সো অডিও লিঙ্গুয়াল মেথড এটা হবে না। উচ্চারণ দিকে একদম খেয়াল রাখা হয় না গ্রামার ট্রান্সলেশন মেথডের মধ্যে। গ্রামার ট্রান্সলেশনের মেথডের মধ্যে স্পিকিংটাকে এত বেশ ইম্পর্টেন্ট দেওয়া হয় না, বেশিরভাগ রিডিং আর রাইটিংটাকে ইম্পর্টেন্ট দেওয়া হয় গ্রামার ট্রান্সলেশন মেথডের মধ্যে। এখানে আমরা 3টি জিনিস জানতে পারলাম যে গ্রামার ট্রান্সলেশন মেথডটা বেসিক্যালি কী পড়ানোর জন্য এসেছিলো, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ পড়ানোর জন্য এসেছিলো। তারপরে জানতে পারলাম যে রিডিং রাইটিংয়ে বেশিরভাগ ইম্পর্টেন্ট দেওয়া হয়, লিসেনিং আর স্পিকিংয়ে ফোকাস করা হয় না। সো প্রোনাউন্সিয়েশনের দিকে একদম খেয়াল রাখে না গ্রামার ট্রান্সলেশন মেথডের মধ্যে। অপশন 2টা হচ্ছে সঠিক অপশন।
Next question number 7. In learning the new language, multilingualism is যখন নতুন ভাষা শিখি তখন মাল্টিলিঙ্গুয়ালিজমটা কি? অ্যাজ এ মেথোডোলজি, অ্যান অ্যাসেট, অ্যান ইন্টারফিয়ারেন্স, এ বার্ডেন। ইন্টারফিয়ারেন্স মানে বাধা দেয়, বার্ডেন কখনো বার্ডেন করে না, আর মেথোডোলজি নয়। মাল্টিলিঙ্গুয়ালিজম হচ্ছে একটা অ্যাসেট বা রিসোর্স। মাল্টিলিঙ্গুয়ালিজম বলতে মানে অনেকটা ভাষা। ক্লাসের মধ্যে অনেক ছাত্র আছে, কারো বাংলা ভাষা হতে পারে, কারো হিন্দি ভাষা হতে পারে, কারো অন্য ভাষা হতে পারে। এই ক্লাসের মধ্যে যে অনেকটা ভাষা আছে এটাকে বলা হয় মাল্টিলিঙ্গুয়ালিজম বা মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম। এই যে প্রত্যেকের ভাষা আছে, এই প্রত্যেকের ভাষাটাকে ইউজ করাকে এটা কি বলা হচ্ছে, যে আপনি অ্যাজ এ টিচার হিসাবে ওই বাচ্চার ভাষাগুলো ইউজ করবেন, এটাকে বলা হচ্ছে অ্যাজ অ্যাসেট। মানে মাল্টিলিঙ্গুয়ালিজম হচ্ছে একটা অ্যাসেট নতুন ভাষা শেখার জন্য বা রিসোর্স। অনেক সময় এটা অ্যাসেটের জায়গায় রিসোর্স কোয়েশনের মধ্যে এসে যায়। সো নেক্সট কোয়েশন হচ্ছে কোয়েশন নাম্বার 8। নোট টেকিং ইজ ডান। নোট টেকিংটা কোন সময় হয়? ডিউরিং এ লেকচার, ওয়াইল রিডিং এ রিভিউ, ডিউরিং এক্সটেন্সিভ রেফারেন্স ওয়ার্ক, ওয়াইল রাইটিং এন এসে। এখানের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে নোট টেকিং, আর আরেকটা হচ্ছে নোট মেকিং। নোট টেকিং আর নোট মেকিংটা কি? যখন কোনো একটা লেকচার চলছে, লেকচার চলাকালীন আপনি এখান থেকে কিছু নোট লিখছেন। যেমন এই ভিডিওটা চলছে, এই ভিডিওটা চলার সাথে সাথে আপনি কিছু জিনিস লিখছেন, যে কোনো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আসছে আর আপনি আপনার কপির মধ্যে নোট করছেন, এটাই হচ্ছে নোট টেকিং। নোট মেকিং হচ্ছে ওই জিনিসটা যখন লেকচার শেষ হয়ে গেল বা এই ভিডিওটা শেষ হয়ে গেল, আপনি যে রাফগুলো লিখেছিলেন, ড্রাফট হিসাবে লিখেছিলেন, তারপরে এখন আপনি বসে শান্তি মাথায় নিজে নিজে নোটটা তৈরি করছেন, এটা হচ্ছে নোট মেকিং। আর নোট টেকিংটা লেকচারের সময়, লেকচার চলাকালীন থাকে। সো অপশন 1 হচ্ছে ডিউরিং এ লেকচারের সময় যেটা নেওয়া হয় সেটা হচ্ছে নোট টেকিং। নেক্সট কোয়েশন নাম্বার 9। রাইটিং ইজ দি ড্যাশ স্পিচ সাউন্ড রিপ্রেজেন্টেশন অফ। মানে রাইটিং হচ্ছে রিপ্রেজেন্টেশন, সাউন্ডের রিপ্রেজেন্টেশন। এটা কি অ্যালফাবেটিক্যাল না গ্রাফিক্যাল, ফনেটিক না সিস্টেমেটিক? এটা যখন আমরা সাউন্ড রিলেটেড দেখব, যে সাউন্ডটাকে জোর দেওয়া হচ্ছে, তখন ফনেটিক্স হবে। স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড বলা হয় ফনিমকে বা ফনেটিক সাউন্ড, যদি সাউন্ডটাকে ইম্পর্টেন্ট দেওয়া থাকতো কোয়েশনের মধ্যে। বাট এই কোয়েশনের মধ্যে রাইটিংকে বেশিরভাগ ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে। সো গ্রাফ রাইটিংয়ের সাথে জড়িত, মনে রাখবেন। এই রাইটিং কোয়েশনের মধ্যে বেশিরভাগ ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে রাইটিংকে, তাই এটি সঠিক হচ্ছে গ্রাফিক্যাল। অপশন 2টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশন নাম্বার 10। ইনকোয়ারি বেসড কারিকুলাম ইজ বেসড অন। ইনকোয়ারি বেসড কারিকুলামটা কিসের উপর বেসড করে? ডিডাকটিভ রিজনিংয়ের মধ্যে, ইন্ডাকটিভ রিজনিংয়ের মধ্যে, হিউরিস্টিকের মধ্যে, অ্যানালজিক্যাল মধ্যে। ইনকোয়ারি মানে খুঁজবিন করে, যেখানে অনেক কিছু ইনকোয়ারি করা হয়, এটার মধ্যে খুঁজবিন করা হয়। ঠিক ইনকোয়ারি বেসড কারিকুলামটা বেসড হয় হিউরিস্টিক রিজনিংয়ের মধ্যে। হিউরিস্টিকের মধ্যেও বিভিন্ন জায়গা থেকে আপনি খুঁজবিন করবেন, ইউটিউব থেকে, গুগল থেকে, ChatGPT থেকে, অন্যান্য বহু জায়গা থেকে আপনি খুঁজবিন করবেন এই ইনকোয়ারির মধ্যেই, আর এটা হিউরিস্টিকের মধ্যে পড়ে। অপশন 3 হচ্ছে সঠিক অপশন। আচ্ছা, যদি আপনি বেঙ্গলি পেডাগজি আর ইংলিশ পেডাগজির জন্য হ্যান্ড রিটেন নোটস বাই করতে চান, তাহলে এই নাম্বারের মধ্যে আপনি কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে, যেটার ফিস থাকবে 100 রুপিস। হ্যান্ড রিটেন নোটস লেখা, সাথে আপনাকে বাংলা পেডাগজির বাংলার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ফ্রিতে দেওয়া হবে। যদি আপনি বাই করতে চান, ইচ্ছা থাকে, তাহলে এই নাম্বারের মধ্যে যোগাযোগ করতে পারেন। আর যদি বাই করেন না তাহলে অসুবিধা নেই, আমি ইউটিউবের মধ্যে বাংলার ক্লাস দিয়ে যাচ্ছি আর দিয়েই যাব। আর কমপ্লিট থিওরির ম্যারাথন একটা আনবো, সেটাও আপনি দেখতে পারবেন। সো যদি বাই করার ইচ্ছা থাকে, নিজে সেলফ স্টাডি করার বা রিভিশন করার, এই নোটসটা আপনি বাই করতে পারেন। নেক্সট কোয়েশন নাম্বার 11। উইচ অফ দ্য ফলোয়িং এ স্ট্রাকচারাল ওয়ার্ডস। এখানের মধ্যে স্ট্রাকচারাল ওয়ার্ডস কি? স্ট্রাকচার বলতে যে সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট স্ট্রাকচার থাকে, এই যে স্ট্রাকচারাল, এখানের মধ্যে কোনটি স্ট্রাকচারাল ওয়ার্ড?
অক্সিলারিজ প্রিপোজিশন কনজাংশন অল অফ দি অ্যাবাভ। অক্সিলারি যেমন এম ইজ আর, প্রিপোজিশন অ্যাট, এইগুলি কনজাংশন বাট অ্যান্ড, এইগুলি অল অফ দি অ্যাবাভ প্রত্যেকগুলি হচ্ছে স্ট্রাকচারাল ওয়ার্ড, স্ট্রাকচারাল সাথে সম্পর্কিত। অপশন 4 হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 12, এ পোয়েম হুজ ফার্স্ট লেটার অফ ইচ লাইন স্পেল আউট এ ওয়ার্ড ইজ কল্ড। একটা কবিতার যে লাইন থাকে প্রথম লাইনের মধ্যে ঠিক প্রত্যেক লাইনের প্রথম লেটারটা সেম বা সেমভাবে উচ্চারণ করা, এটাকে কি বলা হয়? এলিট্রেটিভ বা ইপিক, অ্যাক্রোস্টিক, হেগ। অপশন 3 হচ্ছে সঠিক, এটাকে বলা হয় অ্যাক্রোস্টিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 13, দি মেথড অফ টিচিং ফরেন ল্যাঙ্গুয়েজ উইথাউট ইউজিং পিপলস ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ। একটা মেথড আছে যে মেথডের মধ্যে মানুষের যে প্রথম ভাষাটাকে ইউজ করা হয় না, মাদার টাংটাকে ইউজ করা হয় না, এটা কোন মেথডের মধ্যে? ডাইরেক্ট মেথডের মধ্যে, ক্লাসিক্যাল মেথডের মধ্যে, গ্রামার ট্রান্সলেশন মেথডের মধ্যে, ওল্ড মেথডের মধ্যে। এই গ্রামার ট্রান্সলেশনের মেথডের আরেকটি নাম হচ্ছে ওল্ড মেথড বা আরেকটি নাম হচ্ছে ক্লাসিক্যাল মেথড। এই তিনটি হচ্ছে একটি মেথড। এই ডাইরেক্ট মেথডের মধ্যে যে মাতৃভাষাটাকে ইউজ করা হয় না, বাচ্চার যে প্রথম ভাষা সেই ভাষাটাকে ইউজ করা হয় না, ক্লাস থেকে বিতাড়িত করা হয় ওই মেথডের মধ্যে। অপশন 1 হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 14, টু ওয়ার্ডস হ্যাভ আইডেন্টিক্যাল সাউন্ড অ্যান্ড স্পেলিং বাট নট রিলেটেড ইট মিনিং। নেক্সট কোয়েশ্চন নাম্বার 14, two words have identical sound and spelling but not related in meaning. দুইটা ওয়ার্ড যেটার সাউন্ড অ্যান্ড স্পেলিংটা সেম থাকবে আর মিনিংটা সেম থাকবে না, রিলেটেড থাকবে না, এটা কি নামে পরিচিত? হোমোফোন, হোমোনিম, হোমোগ্রাফ, পলিসেমি। পলিসেমি মানে বিভিন্ন ওয়ার্ড থাকে, এটা পলিসেমির সাথে কোনো কিছু রিলেটেড নয়। একটা জিনিসের বিভিন্ন মাল্টিপল মিনিং থাকতে পারে এইভাবে। হোমোফোন কি? প্রোনাউন্সিয়েশন সেম থাকবে বাট স্পেলিং আর মিনিংটা ডিফারেন্ট থাকবে, যেমন TWO2 আর TO2, এটা হচ্ছে হোমোফোনের উদাহরণ। TWO2 একটা তার মিনিং থাকবে আর TO2 আরেকটা মিনিং থাকবে। রাইটিংয়ের সময় কি থাকছে? 2 কথা বলার সময় সেম থাকছে আর যখন লিখছি তখন আবার লেখাটা ডিফারেন্ট আছে, তারপরে মিনিংটাও ডিফারেন্ট। এটা হচ্ছে কি? হোমোফোন। সাউন্ড সেম থাকবে, টু সাউন্ডটা সেম বাট স্পেলিংটা ডিফারেন্ট, মিনিংটাও ডিফারেন্ট, এটা হবে হোমোফোন। নেক্সট হোমোনিম। অপশন 2 হচ্ছে সঠিক, যেটা সাউন্ড অ্যান্ড স্পেলিং সেম কিন্তু মিনিংটা সেম নয়। হোমোনিম যেমন SUIT স্যুট আর SUIT স্যুট, দুটির মিনিং একটা হচ্ছে স্যুট কাপড় আর আরেকটা হচ্ছে স্যুট আরেকটা জিনিস, যেমন সৌন্দর্য, এইভাবে বলতে পারেন। সো এই যে সাউন্ডটা সেম আর স্পেলিংটাও সেম কিন্তু তার মিনিংটা ডিফারেন্ট, এটা হচ্ছে কি? হোমোনিম। হোমোগ্রাফ লেখার সাথে সম্পর্কিত, সাম রিটেন ফর্ম বাট হ্যাভ ডিফারেন্ট মিনিং, যেমন LED লিড একটা ওয়ার্ড আর LED লেড সীসা, লেখার সময় সেম থাকবে, এটা হচ্ছে হোমোগ্রাফ। একটা হচ্ছে লিড আর একটা হচ্ছে ল্যাড, সো দুটোর মিনিংটা চেঞ্জ বাট লেখার সময় সেম, এটা হচ্ছে হোমোগ্রাফ। এখানে অপশন 2 হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 15, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং রিপ্লেস বেসিক্যালি। এই যে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং আছে এটা কিসের সাথে রিপ্লেস করা হচ্ছে? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, স্ট্রাকচারাল টিচিং, সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং, মোটিভেশনাল টিচিং। এই কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজটা রিপ্লেস করা হচ্ছে স্ট্রাকচারাল টিচিংয়ের মধ্যে, অপশন 2টা। এই যে কোয়েশন এগুলি আপনি পারলে মুখস্থ করে নেবেন যাতে মনে রাখতে পারেন, যেভাবে হোক এই যে কোয়েশনগুলি ডিসকাস করছি যাতে মনে রাখবেন, কারণ পরে যে আমি কোয়েশনগুলো ডিসকাস করাবো ওই কোয়েশনটাকে ভেঙ্গে তারপরে কোয়েশনগুলি আসবে। নেক্সট কোয়েশন নাম্বার 16, when a teacher uses Realia to teach vocabulary and grammar, she is
যখন টিচার রিয়েলিয়া ইউজ করে, রিয়েলিয়া হচ্ছে রিয়েল লাইফ, বাস্তব জীবনের একটা জিনিস, রিয়েল অবজেক্ট হচ্ছে রিয়েলিয়া। ইউজিং রোল প্লে নয়, ইউজিং রিয়েল অবজেক্ট অ্যাকশন অ্যান্ড রিয়েল লাইফ সিচুয়েশন, অপশন 2টা হচ্ছে সঠিক। রিয়েলিয়া যেমন আপনি আপেলের বিষয়ে পড়াবেন, একটা আপেল হাতে নিয়ে গেলেন, এটা হচ্ছে রিয়েলিয়া। যেমন পাতার বিষয়ে পড়াচ্ছেন, একটা পাতা হাতে নিয়ে গেলেন, বাচ্চাদেরকে দেখালেন, এই দেখেন লিভস। সো যখন আপনি রিয়েল অবজেক্ট নেবেন, এটাই হবে রিয়েলিয়া। যাতে রিয়েল অ্যাকশন বা রিয়েল লাইফ সিচুয়েশন দিয়ে বাচ্চাদেরকে পড়াতে পারেন, অপশন 2টা হচ্ছে সঠিক। ইউজিং কম্পিউটার টেকনোলজি নয় বা টিচিং ট্রু স্টোরিজ, এইগুলি নয়, রিয়েল লাইফ অবজেক্ট নিয়ে গেলেন ক্লাসের মধ্যে, এটাই হচ্ছে রিয়েলিয়া। নেক্সট কোয়েশ্চন নাম্বার 17। এ টিচার এলং উইথ আর লার্নার্স রাইটস দি নেম অফ দি অবজেক্ট ইন দি ক্লাসরুম। ক্লাসরুমের মধ্যে যে কোনো জিনিসের নাম লিখছেন, লাইক ডোর, ব্ল্যাকবোর্ড, উইন্ডোজ, ইটিসি, ইন দেয়ার মাদার টাং, মাতৃভাষা লিখছে, অ্যান্ড ইন ইংলিশ, তারপর ইংলিশেও লেখা হচ্ছে। পেপার, pieces of paper and paste them on the object for learners to notice the word. What is the teacher trying to do? এখানে টিচার কি চেষ্টা করছেন, কিছু জিনিসের নাম লিখছেন, ইংলিশে লিখছেন, তাদের মাদার টাঙ্গে লিখছেন, লিখে ওয়ালের মধ্যে পেস্ট করে রাখছেন। এখানে কি ডেভেলপ করার চেষ্টা করছেন? দি টিচার ওয়ান্টস আর লার্নার টু রাইট ওয়েল, যাতে বাচ্চারা ভালো করে লেখে না। দি টিচার, কিছু না কিছু একটা মোটিভ থাকবে। দি টিচার ইজ ক্রিয়েটিং প্রিন্ট ল্যাঙ্গুয়েজ রিচ এনভায়রনমেন্ট ইন দি ক্লাসরুম। অবশ্যই এখানে প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট তৈরি করা হচ্ছে। এই যে ওয়ালের মধ্যে জিনিস লিখবে, লিখে রাখবে, এটা হচ্ছে প্রিন্ট রিচ ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্টের উদাহরণ। অপশন 2 হচ্ছে সঠিক অপশন। দি টিচার ইজ ট্রাইং টু টিচ লেটার, অ্যালফাবেট শেখাচ্ছেন না। দি টিচার ইজ ক্রিয়েটিং সিচুয়েশন ফর স্টুডেন্ট লার্ন দি স্পেলিং অফ দি ওয়ার্ড, এগুলিও নয়, এটা হচ্ছে প্রিন্ট রিচের এক্সাম্পল। এই প্রিন্ট রিচ এনভায়রনমেন্টটা অনেক ভালো, বাচ্চারা জিনিসটা দেখবে, নোটিস করবে, তাদের রিডিংও ডেভেলপ হবে। সো অপশন 2 হচ্ছে পজিটিভ অপশন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 18। দিস ইজ এজিউম টু বি এ মেজর ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আর ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের মধ্যে ডিফারেন্সটা কী? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ ন্যাচারাল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং ডেলিবারেট ইনস্ট্রাক্টেড, অবশ্য অপশন 1 সঠিক। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা হচ্ছে ন্যাচারালভাবে হবে অ্যাকুইজিশন, যে ভাষাটা আমরা ন্যাচারালভাবে অর্জন করি এটা হয় অ্যাকুইজিশন। যেমন আমরা আমাদের মাতৃভাষাটা ন্যাচারালভাবে শিখছি, কোনো ইনস্টিটিউশনের মধ্যে গিয়ে নয়, বা আমরা অ্যাওয়ার ছিলাম না যে আমরা ভাষা শিখছি, আমরা আনকনসিয়াসভাবে শিখছি, এটা ন্যাচারালভাবে শিখছি, অ্যাকুইজিশন। বাট যখন লার্নিং থাকবে, ল্যাঙ্গুয়েজ লার্নিং থাকবে, তখন ডেলিভারেট হয়ে যাবে, ইনস্ট্রাক্টেড হয়ে যাবে, কনসিয়াস হয়ে যাবে। আমি জানবো, অ্যাওয়ার থাকবো, বাট অ্যাকুইজিশনের মধ্যে আনঅ্যাওয়ার থাকবো, আর লার্নিংয়ের মধ্যে অ্যাওয়ার থাকবো। সো অপশন 1 সঠিক অপশন। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হ্যাপেন এট আর্লি স্টেজ হোয়াইল ল্যাঙ্গুয়েজ লার্নিং কিপ স্টেপস লেটার। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা যে কোনো বয়সে হতে পারে, আর্লি বয়সে নয়, লেটার বয়সে হতে পারে। সো এটা এর জন্য ভুল হয়ে গেল। যে কোনো বয়সে যে কোনো ভাষা আমরা শিখতে পারি। যেমন আমি যদি এখন হাইলাকান্দির মধ্যে থাকি, বাট যদি আমি এখন বেঙ্গালুরুর মধ্যে বা কর্ণাটকের মধ্যে চলে যাই, তাহলে কর্ণাটকের যে কন্নড় ভাষা আছে, এই জায়গার মধ্যে আমি 2-3 বছর থাকি, তাহলে অটোমেটিকভাবে ওই ভাষাটা আমি অর্জন করে নেব, আমার অ্যাকুইজিশন হয়ে যাবে। আশপাশের এনভায়রনমেন্ট থাকে, এটা আমার শেখাও লাগবে না। যদি শিখি তাহলে ইচ্ছা করে শিখি যে আমি এটা শিখবো, তাহলে আমার সেটা আবার লার্নিং হয়ে যাবে। বাট আমি ওখানে থেকে এনভায়রনমেন্ট থেকে ওই ভাষাটা শিখে গেলাম, সেটা হয়ে যাবে আমার অ্যাকুইজিশন। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অলওয়েজ হ্যাপেন্স মাদার টাং, শুধু মাদার টাং নয়, যে কোনো ভাষা হতে পারে। ল্যাঙ্গুয়েজ মিনিং ফরমেশন, এটাও নয়। অপশন 1 হচ্ছে সঠিক অপশন। বাকি অপশন 2টা একবার পড়বেন, যে কোনো বয়সে হতে পারে, এটা ঘুরিয়ে ফিরিয়ে অন্যভাবে কোয়েশন দেখবেন। নেক্সট কোয়েশন নাম্বার 19। LSE স্ট্যান্ড ফর, LSEর ফুল ফর্মটা কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কালচার না, ল্যাঙ্গুয়েজ অ্যাকর্স দি কালচার না, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অফ কন্টেন্ট না, ল্যাঙ্গুয়েজ অ্যাকর্স দি কারিকুলাম। অপশন 4 হচ্ছে সঠিক। LSE কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকর্স দি কারিকুলাম। ল্যাঙ্গুয়েজ অ্যাকর্স কারিকুলাম কি? যখন আপনি ভাষাকে সাবজেক্টের সাথে জড়িত করবেন, বাংলা ভাষাকে ইংলিশের সাথে জড়িত করবেন, বা ইংলিশটাকে সায়েন্সের সাথে সম্পর্কিত করবেন, এই যে ভাষাটাকে সাবজেক্টের সাথে জড়িত করবেন, এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকর্স কারিকুলাম। নেক্সট কোয়েশ্চন নাম্বার 20। ল্যাঙ্গুয়েজ ইজ, ভাষা কি? এ রুল গভর্ন সিস্টেম, এ স্ট্রাকচার ফর্ম সিস্টেম, এ ফরমেশন অফ ওয়ার্ড, রুল অ্যান্ড মিনিং। হিউম্যান সিস্টেম উইথ চেঞ্জ ফ্রিকুয়েন্টলি, এত ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয় না, বাট ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়, ভাষার মধ্যে পরিবর্তন আসে। ল্যাঙ্গুয়েজ ডায়নামিক থাকে, নট স্ট্যাটিক।
ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইজ এ রুল গভার্ন সিস্টেম। ল্যাঙ্গুয়েজের মধ্যে রুল আছে, ফনিম, মরফোলজি, সিনট্যাক্স, সিমেন্টিক, অনেক কিছু আছে ল্যাঙ্গুয়েজের মধ্যে। সো ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা রুল থাকে, অপশন 1 হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশন হচ্ছে কোয়েশন নাম্বার 21, কম্প্রিহেন্সিবল ইনপুট অ্যাজ প্রপোজড বাই ক্রাসেন 1985। এখানে কোয়েশনের মধ্যে আরেকটি কোয়েশন আছে যে কম্প্রিহেন্সিবল ইনপুট কে দিয়েছেন? স্টিফেন ক্রাসেন দিয়েছেন। কত সালের মধ্যে দিয়েছেন? 1985-এর মধ্যে। বাট এই কত সালে দিয়েছেন এটা কোয়েশন আসে না, এটা কোয়েশন আসে যে কম্প্রিহেন্সিবল ইনপুট কে দিয়েছে। স্টিফেন ক্রাসেন ভাষা শেখার জন্য 5টা হাইপোথেসিস দিয়েছেন, যেটার মধ্যে একটা হাইপোথেসিস হচ্ছে কম্প্রিহেন্সিবল ইনপুট। এই কম্প্রিহেন্সিবল ইনপুটটা কি? এনেবলিং লার্নার্স টু কম্প্রিহেন্ড আইডিয়াসগুলো কম্প্রিহেন্ড করতে পারবে, এটা না। এক্সপোজিং লার্নার্স টু ল্যাঙ্গুয়েজ সামওয়াট অ্যাবাভ দেয়ার লেভেল, অবশ্য যে ল্যাঙ্গুয়েজ তারা জানে তার থেকে একটু অ্যাবাভ লেভেলের আপনি তাকে ল্যাঙ্গুয়েজ দেবেন, বা যখন কোনো জিনিস শেখাবেন সে যতটুকু জানে তার থেকে একটু হাই লেভেলের শেখাবেন, এটাকেই বলা হয় কম্প্রিহেন্সিবল ইনপুট। অপশন 3 হচ্ছে এক্সপোজিং লার্নার্স টু ল্যাঙ্গুয়েজ বিলো দেয়ার লেভেল, বিলো নয় অ্যাবাভ দেয়ার লেভেল। এনেবলিং লার্নার্স টু রিড ইন মেনি ল্যাঙ্গুয়েজেস, মানে যত ভাষা পারে তারা পড়তে পারে, না এটা নয়। কম্প্রিহেন্সিবল ইনপুট হচ্ছে ওই জিনিসটা যে শিক্ষার্থীদের নিজেদের ভাষার স্তর থেকে সামান্য উচ্চ স্তরের ভাষার সঙ্গে তাদের পরিচয় ঘটানো, এটাই হচ্ছে কম্প্রিহেন্সিবল ইনপুট। বা এটা কোনো কোনো সময় ইনপুট হাইপোথেসিস নামে কোয়েশন আসে। 5টা হাইপোথেসিস দিয়েছেন। অ্যাকুইজিশন অ্যান্ড ন্যাচারাল হাইপোথেসিস, হাইপোথেসিস 1 হচ্ছে। সেকেন্ড হচ্ছে মনিটর হাইপোথেসিস। থার্ড হচ্ছে ন্যাচারাল অর্ডার হাইপোথেসিস। ফোর্থ হচ্ছে ইনপুট হাইপোথেসিস। আর ফিফথ হচ্ছে এফেক্টিভ ফিল্টার হাইপোথেসিস। এই যে 5টি হাইপোথেসিস থেকে সবসময় কম্প্রিহেন্সিবল ইনপুট বা ইনপুট হাইপোথেসিস এটা থেকে কোয়েশন আসে। নেক্সট কোয়েশন হচ্ছে কোয়েশন নাম্বার 22, এক্সটেন্সিভ রিডিং ইজ। রিডিংয়ের টাইপস আছে, একটা হচ্ছে ইন্টেন্সিভ রিডিং আর একটা হচ্ছে এক্সটেন্সিভ রিডিং। রিডিংয়ের টাইপের মধ্যে পড়ে এটা। এখানে কোয়েশন আসছে যে এক্সটেন্সিভ রিডিংটা কি? রিডিং ইন ডিটেল এভরি ওয়ার্ড অ্যান্ড আইডিয়া ফর ডিপ আন্ডারস্ট্যান্ডিং। একটা যে ইন্টেন্সিভ রিডিং আছে, এই ইন্টেন্সিভ রিডিংটা হচ্ছে আপনি ডিটেইলভাবে প্রত্যেকটা ওয়ার্ড পড়ছেন ডিপভাবে বোঝার জন্য। ডিপলি আন্ডারস্ট্যান্ডিং যখন আসবে, ডিটেইলভাবে পড়ার জন্য আসবে, তখন সেটা হবে ইন্টেন্সিভ রিডিং। বাট এখানের মধ্যে আমাদের কোয়েশন আছে যে এক্সটেন্সিভ রিডিং কি? এক্সটেন্সিভ রিডিং ফর ফ্যাক্টস জানার জন্য এটা এক্সটেন্সিভ রিডিং হবে না। রিডিং টু রাইট এখানে লেখার সাথে সম্পর্কিত থাকবে না, বিকজ এখানে রিডিংয়ের কোয়েশন। রিডিং ফর প্লেজার অ্যান্ড ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং অফ দি টেক্সট, যে পড়াটা আমরা প্লেজারের জন্য পড়ি, আনন্দের জন্য পড়ি, ওই পড়াটা বলা হয় এক্সটেন্সিভ রিডিং। মনোরঞ্জনের জন্য যে পড়াটা পড়ি সেটা থাকে এক্সটেন্সিভ রিডিং। বাট ইন্টেন্সিভ রিডিংয়ের মধ্যে ডিটেইলভাবে পড়া লাগে, যে কোনো একটা পার্ট পড়ছে অনেক ডিটেইলভাবে অনেক মনোযোগ সহকারে যে পড়াটা থাকে সেটা থাকে ইন্টেন্সিভ রিডিং। বাট এক্সটেন্সিভ রিডিং যখন আনন্দের জন্য কোনো কিছু পড়ি, অ্যাপ্রিসিয়েশনের জন্য পড়ি, এনজয়মেন্টের জন্য পড়ি, তখন সেটা হয়ে যায় এক্সটেন্সিভ রিডিং। আর রিডিংয়ের সাবস্কিল আছে স্ক্যানিং আর স্কিমিং। এই যে ইন্টেন্সিভ রিডিংয়ের সাথে সম্পর্কিত হচ্ছে স্ক্যানিং, আর এক্সটেন্সিভ রিডিংয়ের সাথে সম্পর্কিত হচ্ছে স্কিমিং। সো এখানে যে রিডিং ফর প্লেজার এতটুকু আছে, এটা এক্সটেন্সিভ রিডিংয়ের উদাহরণ। বাট এখানে যদি আপনি স্কিমিং এইগুলো আগে কোনো বার শুনেছেন বা না শুনতেও পারেন, বা কেউ শুনেছেন, সো আপনার এখানে একটা কনফিউশন তৈরি হয়ে যেতে পারে যে আমি আগে শুনেছিলাম, ওভারঅল আইডিয়াটা এটা হয়ে যায় স্কিমিংয়ের মধ্যে। এখানে এক্সটেন্সিভের সাথে জড়িত থাকে স্কিমিং। সো এর জন্য এখানে রিডিং ফর প্লেজার অ্যান্ড ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং অফ দিস টেক্সট, যখন আমরা ওভারঅল কোনো জিনিস পড়ি বা ওভারঅল আইডিয়াটা নেওয়ার জন্য, জেনারেল আইডিয়া বা জিস্ট নেওয়ার জন্য পড়ি, তখন সেটা হয়ে যায় স্কিমিং। সো ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং এটা স্কিমিংয়ের উদাহরণ। বাট এই কোয়েশনের মধ্যে তো আর তো অপশন নেই, বাট এক্সটেন্সিভের সাথে জড়িত হয়ে যায় কোনো সময় স্কিমিংটা। সো অপশন 4 হচ্ছে সঠিক। রিডিং ফর ফ্যাক্টস, যেটা ফ্যাক্টসটা হচ্ছে স্ক্যানিংয়ের উদাহরণ। যে কোনো একটা ফ্যাক্ট দেওয়া আছে পাঠের মধ্যে, ওই ফ্যাক্টটা আমি খুঁজছি পড়ার সময়, সো ওই পড়াটা আমার হয়ে যাবে স্ক্যানিংয়ের উদাহরণ।
আর যখন আমি ডিটেইলভাবে কোনো পার্টটা পড়বো তখন সেটা হবে আমার ইন্টেন্সিভ রিডিং। নেক্সট কোয়েশন নাম্বার 23। A teacher keeps the student works of a language use and uses it for assessing the learner's achievement. What is this strategy for assessment known as? একজন টিচার বাচ্চার যে ওয়ার্কগুলো আছে ল্যাঙ্গুয়েজের বিষয়ে যে কাজকাম করলো সেটা এক জায়গার মধ্যে রাখেন, পরে তিনি এগুলোকে অ্যাসেসমেন্টের জন্য ব্যবহার করেন। এটা কি? এই যে স্টুডেন্টের যে ওয়ার্কগুলো তিনি একটি জায়গার মধ্যে রাখেন, একটি ফোল্ডারের মধ্যে রাখেন, এটা হচ্ছে পোর্টফোলিও। একটা ফোল্ডারের মধ্যে যা কিছু বাচ্চা করলো সেই জিনিস ডকুমেন্টগুলো সে ওই জিনিসের অত মার্কস পেয়েছে, ওই জায়গায় ওই রকম ছিল, ওই জায়গায় ওই রকম ছিল, এইভাবে ভালো ভালো তার যে কোনো জিনিস যেগুলো আছে সেইগুলো তিনি একটি ফোল্ডারের মধ্যে রাখেন। এই ফোল্ডারের নামটা হচ্ছে পোর্টফোলিও। তারপরে তিনি ওই ফোল্ডার থেকে আবার ওই জিনিসগুলো বের করে দেখলেন, অ্যাসেসমেন্ট করলেন, তখন এটা হয়ে গেল পোর্টফোলিও অ্যাসেসমেন্ট। সো অপশন 1 যেটা সেটা হচ্ছে সঠিক। ডায়াগনস্টিক টেস্ট ওইটা যে টেস্টটা আমরা কারণ খুঁজি, যে বাচ্চা কোথায় তার শিকনের মধ্যে দরিদ্র রয়েছে বা কোথায় তার ফাঁক রয়েছে বা কোথায় তার ঘাটতি রয়েছে, এই জিনিসগুলো গ্যাপসটা জানার জন্য যে একটা টেস্ট নেই, এই টেস্টটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। সো এটা হবে না। সিসি হচ্ছে কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, এটা এখানের মধ্যে নয়, আর এটা সামেটিভ অ্যাসেসমেন্টও নয়। এই যে অ্যাসেসমেন্ট বা যত টপিক আছে, আমি নেক্সট কিছুদিনের মধ্যে একটা অনেক ব্রড ম্যারাথন আনছি, যেই ম্যারাথনের মধ্যে আমি প্রত্যেকটা টপিক ডিটেইলভাবে ডিসকাস করব। ওই ম্যারাথনটা আপনারা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ম্যারাথনটা দেখবেন। পুরো ইউটিউবের মধ্যে ওইভাবে একটা ম্যারাথন পাবেন না, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। আজ দিন পর্যন্ত কেউ এইভাবে ম্যারাথন দিয়েছে না, চাহে আপনি লেটস লার্নও বলতে পারেন, ওইভাবে ডিটেলভাবে বোঝানো হয় নাই বা ডিটেলভাবে দেওয়া হয় নাই। আমি ওই ম্যারাথনটা দেব, কারণ আমি প্রত্যেক প্রিভিয়াস ইয়ার কোয়েশন থেকে থিওরিটা তৈরি করেছি। নেক্সট কোয়েশন নাম্বার 24। এ টিচার brought real life object like a hammer, a screwdriver and so on her class. টিচার ক্লাসের মধ্যে রিয়েল অবজেক্ট এনেছেন। রিয়েল অবজেক্ট যেমন একটা হ্যামার এনেছেন, হ্যামার মানে কি হাতুড়ি, আই থিঙ্ক ইয়েস হাতুড়ি। তারপর একটা স্ক্রুড্রাইভার যেগুলো দিয়ে নাট বল্টু ঢিলা করা হয়, এইগুলো এই জিনিসটা হচ্ছে স্ক্রুড্রাইভার। সে আস্ক আর লার্নার্স টু ডিসক্রাইব দি অবজেক্ট ইন 5 to 7 সেন্টেন্স, মানে যে জিনিসগুলো আনছেন স্ক্রুড্রাইভারের বিষয়ে বলছেন যে তোমরা 5টা সেন্টেন্স বা 7টা সেন্টেন্স তৈরি করো। হোয়াট আর দি ম্যাটেরিয়ালস ইন ল্যাঙ্গুয়েজ টিচিং নোন এজ? এই যে ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের মধ্যে এই ম্যাটেরিয়ালসগুলোকে কী নামে জানা যায়? টিচিং ইমপ্লিমেন্টস, টুলস, ল্যাঙ্গুয়েজ ইনপুট, রিয়েলিয়া। এই যে যখন আমরা রিয়েল লাইফের কোনো রিয়েল অবজেক্ট নিয়ে আসবো ক্লাসের মধ্যে, তখন এটাকে বলা হয় রিয়েলিয়া। যেমন আমি পেন পড়াবো, এই পেনের বিষয়ে আমি তাদের সামনে একটি পেন দেখিয়ে দেব। সো এটা আমি বা আমার ঘর থেকে কোনো কিছু বাসনপত্র নিয়ে গেলাম, একটা টৌ নিয়ে গেলাম, একটা তালা নিয়ে গেলাম ক্লাসের মধ্যে, তারপরে দেখালাম যে এটা হচ্ছে একটা তালা। সো এই যে রিয়েল অবজেক্ট বা রিয়েল কোনো জিনিস তাদের সামনে প্রস্তুত করলাম, এটাকে রিয়েলিয়া বলা হয়। এই রিয়েলিয়া থেকে আজ দিন পর্যন্ত কোয়েশন আসে, প্রত্যেক বছর কোয়েশন আসে। আর এই যে ম্যারাথন দিচ্ছি, এটা আপনি যতবার পারবেন দেখবেন, কারণ এই কোয়েশনগুলো আপনি একদম বেসিকটা আপনার তৈরি করবে। যত কঠিন কোয়েশন থাকুক, এই কোয়েশনের মধ্যে থেকেই কোয়েশন থাকবে, বাট এখানে ফ্যাকচুয়াল কোয়েশনগুলি আছে। নেক্সট কোয়েশন নাম্বার 25। মাদার টাং বেসড মাল্টিলিঙ্গুয়ালিজম অ্যাডভোকেটস দ্যাট, মানে মাতৃভাষা যুক্ত বহুভাষা, এটা কি? মাদার টাং বেসড মাল্টিলিঙ্গুয়ালিজম এটা কি? অল লার্নার্স লার্ন ইন মাদার টাং অনলি ইন প্রাইমারি স্কুল। একমাত্র প্রাইমারি স্কুলের মধ্যে বাচ্চারা তাদের মাদার টাং শিখবে। মাদার টাং মানে মাতৃভাষা না, এই কথা নয়। মাদার টাং মানে যে ভাষাটা, যার মাতৃভাষাটাকে, সেটা হচ্ছে মাদার টাং। আমার বাংলা ভাষা, সো আমার মাদার টাং হচ্ছে বাংলা। আপনার যদি আসামিজ থাকে তাহলে আপনার ভাষা হয়ে যাবে আসামিজ। অন্য কোনো ভাষা যেটা আপনি বলেন সেটা হয়ে যাবে আপনার মাদার টাং। অপশন 2 হচ্ছে লার্নার্স বিগিন দেয়ার স্কুলিং in mother tongue and move on to add many at least 2 language in school. বাচ্চারা কি করবে, স্কুলের যে শুরুয়াত মাদার টাং দিয়ে শুরু করবে, তারপরে স্কুলের মধ্যে বা অন্য 2টি ভাষা শিখবে। এটাই হচ্ছে মাদার টাং বেসড মাল্টিলিঙ্গুয়ালিজম। এই কোয়েশ্চেনটা অনেক রিপিট করেছে। অপশন 2 হচ্ছে সঠিক অপশন। নেক্সট অপশন হচ্ছে লার্নার বিগিন দেয়ার
স্টেট ল্যাঙ্গুয়েজ দিয়ে নয়, বাচ্চা যখন কোনো একটা অপশন পাবেন এইভাবে যে বাচ্চা কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরুয়াত করা উচিত, বাচ্চা সবার প্রথমে মাদার টাং দিয়ে শুরুয়াত করা উচিত। সো এটা হবে না। লার্নার্স দেয়ার মাদার টাং হিন্দি, এটা নয়। অপশন 2 হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 26, which of the following statement are true for teaching of grammar? গ্রামার পড়ানোর সময় এখানের মধ্যে কোনটি সঠিক থাকবে? টিচিং অফ রুলস এট দি ইনিশিয়াল স্টেজ ডাজ নট লেন মাচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং। ভাষা শেখার সময় যে সবার প্রথমে আপনি রুল দিয়ে দেবেন, এটা হবে না। সো এটা একদম সঠিক যে সবার প্রথমে আপনি রুলটা দেবেন না। রুলস অফ গ্রামার আর ইসেন্সিয়াল ফর ডিউরিং দি ফরমেটিভ ইয়ার্স অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং। প্রথম শুরুয়াতের স্টেজের মধ্যে, ইনিশিয়াল স্টেজের মধ্যে রুলটা ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে না, সবার প্রথমে রুলটা ইম্পর্টেন্ট দেওয়া হবে না। সো অপশন ভুল। গ্রামার টিচিং শুড মুভ ফ্রম মিনিং টু ফর্ম। অবশ্য বাচ্চাদেরকে প্রথমে তাদেরকে রিয়েল লাইফ এক্সাম্পল দেবেন, মিনিং ফুল করবেন, তারপরে আপনি ফর্মের দিকে যাবেন। ফর্ম বলতে রুলের কথা বলা হচ্ছে। সো মিনিং টু ফর্ম গ্রামার টিচিং করা উচিত। অপশন এটা সঠিক আছে। গ্রামার টিচিং শুড ফ্রম টু মিনিং, ফ্রম থেকে মিনিংয়ের নয়, মিনিং থেকে ফ্রমের দিকে গ্রামার টিচিং পড়ানো হয়। সো এখানের মধ্যে অপশন আছে, আমাদের অপশন এ আর সি সঠিক ছিল। অপশন 3 এর মধ্যে দেখেন এ অ্যান্ড সি আর ট্রু। এই প্রত্যেকটা কোয়েশন আমি বারবার বলছি আপনারা রিভিশন করবেন, কারণ এগুলি রিপিট করে প্লাস আপনার বেসিক কনসেপ্ট এই ভিডিও থেকেই তৈরি হবে। Next question number 27. A teacher draws the attention of learners to individual sounds. টিচার বাচ্চাদের অ্যাটেনশন দিয়েছেন ইন্ডিভিজুয়াল এক একটা সাউন্ডের প্রতি, তারপরে ওয়ার্ডস অ্যান্ড দেন সেন্টেন্স হোয়াইল টিচিং দি লিসেনিং স্কিল। মানে যখন লিসেনিং স্কিলের বিষয় পড়ান, তিনি লিসেনিং স্কিলটা ডেভেলপ চেষ্টা করেন, তখন তিনি প্রথমে সাউন্ডের দিকে খেয়াল রাখছেন, তারপরে ওয়ার্ড, তারপরে সেন্টেন্স। হোয়াট অ্যাপ্রোচ টু লিসেনিং ডাজ দি টিচার অ্যাডপ্ট? এখানের মধ্যে কোন অ্যাপ্রোচ টিচার অ্যাডপ্ট করেছেন? টপ ডাউন অ্যাপ্রোচ, ইকলেকটিভ অ্যাপ্রোচ, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচ। কমিউনিকেটিভ অ্যাপ্রোচের মধ্যে বাচ্চাদের কমিউনিকেশনটা বেশিরভাগ ইম্পর্টেন্ট দেওয়া হয়, রিয়েল লাইফের সাথে কানেক্ট করে বাচ্চাদেরকে পড়ানো হয়। বাচ্চারা যাতে কথাবার্তা করে, ইন্টারাকশন করে, ভাষাটা শিখে কমিউনিকেটিভ অ্যাপ্রোচের মধ্যে। এটা অনেক লেটেস্ট অ্যাপ্রোচ বা অনেক সময় এটা মেথডের মধ্যেও আসে, লেটেস্ট মেথডও বলা হয়। সো এই কোয়েশনের কথায় এই জিনিসটা বলছে না। বাকি রয়েছে ইক্লেকটিক অ্যাপ্রোচ। ইক্লেকটিক অ্যাপ্রোচ ওই জিনিসটা যে টিচার যখন কোনো কিছু পড়ান, একটা মেথড বা একটা অ্যাপ্রোচের উপর বেস থাকেন না, বিভিন্ন মেথড আছে, বিভিন্ন অ্যাপ্রোচ আছে। তিনি প্রত্যেকটা যখন যে অ্যাপ্রোচের প্রয়োজন, যে বাচ্চার যে প্রয়োজন, ঠিক ওইভাবে তিনি অ্যাপ্রোচ ইউজ করেন বা মেথড ইউজ করেন। কারো গ্রামার ট্রান্সলেশন হতে পারে, কখনো ইকলেকটিভ অ্যাপ্রোচ হতে পারে, কখনো ডাইরেক্ট মেথড হতে পারে, কখনো কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ হতে পারে, বা কখনো বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচ হতে পারে। মানে যখন যেটা প্রয়োজন লাগবে তখন তিনি ওই অ্যাপ্রোচ বা ওই মেথডটা ইউজ করবেন ইক্লেকটিক অ্যাপ্রোচের মধ্যে। সো আমাদের দুইটা অপশন চলে গেল, বাকি রয়েছে টপ ডাউন অ্যাপ্রোচ আর বটম আপ অ্যাপ্রোচ। যখন কোনো একটা পড়ানো টিচার যখন কিছু পড়াচ্ছেন, স্মল ডিটেল থেকে শুরু করছেন, যেমন সবার প্রথমে সাউন্ডের দিকে খেয়াল রাখছেন, তারপরে ওয়ার্ডস, তারপরে সেন্টেন্স, তখন তিনি বটম আপ অ্যাপ্রোচ ইউজ করছেন, অপশন 4। আর যখন টিচার বড় থেকে ছোটোর দিকে যাবেন, স্মল ডিটেল নয়, বিগ ডিটেল থেকে স্মলের দিকে যাবেন, বিগ থেকে স্মলের দিকে যাবেন, তখন টপ ডাউন অ্যাপ্রোচ হবে। আর স্মল ডিটেল থেকে বিগ ডিটেইলের দিকে যাবেন, তখন সেটা হবে বটম আপ অ্যাপ্রোচ। প্রথমে সাউন্ড, তারপরে ওয়ার্ডস, তারপরে সেন্টেন্স। সবার প্রথমে সাউন্ড তো একদম স্মলেস্ট ইউনিট হচ্ছে, সব থেকে স্মলেস্ট জিনিসটা কি? ফনিম হচ্ছে সব থেকে ছোটো, মানে সাউন্ড। যে কোনো একটা ভাষা বলি, ভাষার আগে সবার প্রথম জিনিসটা কি থাকবে? সাউন্ড থাকবে। সো সবার প্রথমে সাউন্ড মানে একদম স্মল ডিটেল হলো, তারপরে ওয়ার্ডস, তারপরে সেন্টেন্স। এইভাবে পড়াচ্ছেন টিচার, স্মল ডিটেল থেকে শুরু করেছেন। এটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচের উদাহরণ। যেমন বা এটাকে এইভাবে বুঝতে পারেন, টিচার সবার প্রথমে অ্যালফাবেট, সবার প্রথমে বর্ণগুলো শিখালেন বাচ্চাদেরকে, তারপরে ওয়ার্ডস শিখালেন, তারপরে প্যারাগ্রাফ শিখালেন। প্রথমে অ্যালফাবেট, তারপরে ওয়ার্ডস, তারপরে সেন্টেন্স, তারপরে প্যারাগ্রাফ, তারপরে স্টোরি। এইভাবে টিচার ছোটো ছোটো
টপিক থেকে নিয়ে গেলেন। সো এটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। আর এর উল্টোটাই হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। টপ ডাউনের অ্যাপ্রোচের মধ্যে বড় ডিটেল থেকে শুরু হয়। যেমন এখানের মধ্যে সেন্টেন্সকে এই কোয়েশনটাই যদি উল্টো করে দেই, সেন্টেন্স প্রথমে, তারপরে ওয়ার্ডস, তারপরে সাউন্ড, বড় ডিটেল থেকে শুরু হলো, তারপরে ছোটোর দিকে গেল। এটাই হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। যেমন আমরা প্রথমে কি শুনেছিলাম, অ্যালফাবেট, তারপরে ওয়ার্ড, তারপরে সেন্টেন্স, তারপরে প্যারাগ্রাফ, তারপরে স্টোরি। এটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। বাট বটম আপ অ্যাপ্রোচের উল্টোটা হচ্ছে টপ ডাউন। সবার প্রথমে স্টোরি, তারপরে প্যারাগ্রাফ, তারপরে সেন্টেন্স, তারপরে ওয়ার্ড, তারপরে লেটার। এইভাবে বড় ডিটেল থেকে ছোটোর দিকে যখন যাব তখন সেটা হবে টপ ডাউন অ্যাপ্রোচ। আর ছোটোর থেকে বড়োর দিকে গেলে সেটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। নেক্সট কোয়েশ্চন নাম্বার 28, সাইট ওয়ার্ডস আর ডেভেলপ। সাইট ওয়ার্ড কীভাবে ডেভেলপ করা যেতে পারে? সাইট ওয়ার্ড হচ্ছে ওই যে জিনিসটা যে আমরা যে কোনো একটা ওয়ার্ড দেখতেই বুঝে যাই এটা এই ওয়ার্ডটা। যেমন অফ, অ্যান্ড, বাট, এইগুলি দেখা মাত্রই বুঝতে পারলাম। আর এগুলিকে আমরা কনটেক্সট অনুসারে ইউজ করতে পারলাম। এই ওয়ার্ডগুলিকে বলা হয় সাইট ওয়ার্ড। বাই সিইং দেম অন সাইট, দেখা সাইটভাবে দেখে এটা নয়, বাট এটা অন্য অপশনে সঠিক হয়ে গেল না। পেডাগজির মধ্যে প্রত্যেকটা অপশন যে এখানে যদি এটা গলত হয় আরেক জায়গার মধ্যে ওটা সঠিক হয়ে যাবে, কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করবে আর প্রত্যেকটা অপশনের উপর ডিপেন্ড করবে। বাই টিচার ফ্রম টেক্সট বুকস, এটা নয়। বাই ইউজিং ওয়ার্ডস মিনিংফুল কনটেক্সট ইউজ করতে পারি, এটা হচ্ছে সাইট ওয়ার্ড। ওইভাবে ডেভেলপ করা যেতে পারে। অপশন 3 হচ্ছে সঠিক। বাই নোয়িং মিনিং অফ ডিফিকাল্ট ওয়ার্ডস, মানে কঠিন শব্দগুলোর মিনিংটা জানবেন, এটা না, এটা নয়। বাই ইউজিং ওয়ার্ডস মিনিংফুল কনটেক্সট, যে কোনো একটা কনটেক্সট, যে কোনো একটা প্রসঙ্গক্রমে আমার যে ওয়ার্ডটাকে ইউজ করতে পারলাম, এটাই হচ্ছে সাইট ওয়ার্ড। নেক্সট কোয়েশ্চন নাম্বার 29, এ স্টুডেন্ট রিডস through an article in a newspaper to get the overall idea of the article. What is this practice known as? একটা বাচ্চা কি করলো, একটা আর্টিকেল বা একটা নিউজ পেপার পড়লো, যে ওভারঅল আইডিয়া এই পেপারের মধ্যে কী আছে, খুব জলদি পড়ে দেখলো যে আজকের খবরের কাগজের মধ্যে কী দিল, অনেক জলদি পুরো খবরের কাগজের মধ্যে কী আছে। এই পড়াটা কি? স্ক্যানিং, স্কিমিং, টপ ডাউন, বটম আপ। এখানে টপ ডাউন আর বটম আপ এগুলির কথা কিছু নয়, এখানে স্ক্যানিং আর স্কিমিং। এই যে একটা বাচ্চা বইটা পড়ছে বা এই ভিডিওটা আপনি কোয়েশ্চন যেগুলো আছে একদম স্কিপ করে একদম 10 সেকেন্ড স্কিপ করে দেখছেন, ওভারঅল যে ভিডিওর মধ্যে কী আছে। যদি আপনি সবার প্রথমে ভিডিও দেখতে চান যে ভালো লাগলো না, এর জন্য আপনি এই ভিডিওটা স্কিপ করে দেখলেন, মানে এই যে ওভারঅল আইডিয়াটা নিলেন, এটা হচ্ছে স্কিমিংয়ের উদাহরণ। অপশন 2 যেটা, সেটা হচ্ছে সঠিক অপশন। যদি বাচ্চা কিছু স্পেসিফিক ইনফরমেশন থাকতো আর ওই জিনিসটা পড়তো, যদি একটা নিউজ পেপার থাকতো, ওই নিউজ পেপারের মধ্যে যে কীভাবে কোন জায়গার মধ্যে অ্যাক্টার্সের বিষয় লেখা আছে, ওই জিনিসটা সে হচ্ছে পড়ে, তখন সেটা হয়ে যেত আবার স্ক্যানিং। আবার ওই নিউজ পেপারটা যদি অনেক মনোযোগ সহকারে একটাই ওয়ার্ড পড়তো, তাহলে সেটা হয়ে যেত ইন্টেন্সিভ রিডিং। আবার যদি আমার মজা লাগছে, আনন্দ পাচ্ছি নিউজ পেপারটা পড়ে, আমি এর জন্য পড়ছি, তখন সেটা হয়ে যেত আবার এক্সটেন্সিভ রিডিং। একটা কোয়েশন, এক পড়া, এই পড়া দিয়ে 4টি কোয়েশন। নেক্সট কোয়েশন নাম্বার 30, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট ফোকাস অন। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টটা কোন জিনিসের দিকে ফোকাস করে, বাকি আমি পরে ডিটেলভাবে আলোচনা করব যে কন্টিনিউয়াস এগুলো কী, পরে দেখবেন ম্যারাথনের মধ্যে। বাট একটা প্রিভিয়াস ম্যারাথন আছে, আমি প্লেলিস্টের মধ্যে সবার প্রথমে ওই ম্যারাথনটা দিয়ে দেবো। ওই ম্যারাথনটা আপনারা প্রথমে দেখে নেবেন, এটা প্রথমে বলা ভুলে গিয়েছিলাম। ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক থাকবে বা ওই প্লেলিস্টের মধ্যে ইংলিশ পেডাগজি সবার প্রথমে একটা ভিডিও পাবেন, যেটা আমি আগের বার ম্যারাথন করছিলাম, ওই ম্যারাথনটা দেওয়া আছে, ওই ম্যারাথনটা একবার দেখে নেবেন। বাট আমি নেক্সট ম্যারাথন যেটা আনছি সেটা পিপিটি মুডের মধ্যে আনছি, ওই পিপিটি মুডের মধ্যে দেখবেন। আর ডিটেইলভাবে প্রত্যেকটা জিনিস একদম ছোটো টপিকগুলো ডিসকাস করব, আর বড় টপিকগুলো প্রত্যেকটা টপিক ডিসকাস করব ওই ম্যারাথনের মধ্যে। বাট এটা আপনি অ্যাজ এ জাস্ট প্রথমে জানার জন্য ওই ম্যারাথনটা দেখে নেন, যে এই কয়েকদিন কিছু যে কোয়েশন দেখবেন, আর না হলে আপনার মাথাটা কনফিউশন তৈরি হয়ে যাবে। সো থিওরিটা একবার দেখা সবথেকে জরুরি। বা লেটস লার্নের মধ্যে থেকেও ইংলিশ পেডাগজি কমপ্লিট, ওই থিওরিটাও দেখতে পারেন। বা যদি হিন্দি বুঝতে অসুবিধা হয় তাহলে
আমার ওখানের মধ্যে বাংলা ইংলিশ মিলিয়ে ওই ভিডিওটা তৈরি করা আছে। সো কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট ফোকাস করে ফর্মাল অ্যাসেসমেন্ট না, শুধু ফর্মাল নয়, ইনফর্মাল এটাও নয়, ইনফর্মাল অ্যান্ড কম্বিনেশন অফ বথ ফর্মেটিভ অ্যান্ড সামেটিভ। কন্টিনিউয়াস ফোকাস করে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আর সামেটিভ অ্যাসেসমেন্ট আর ইনফর্মালভাবে ডিওটি কম্বিনেশন, মানে ডিওটি জিনিস ইনক্লুড থাকে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের মধ্যে, আর এটা ইনফর্মাল থাকে তরিকায় থাকে। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বলতে যে বাচ্চাদের ফিডব্যাক দেওয়ার জন্য যে অ্যাসেসমেন্টটা নেওয়া, এটা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। সামেটিভ অ্যাসেসমেন্ট যেগুলোর মধ্যে জাজ করা হয়, যেমন হাফ ইয়ারলি এক্সাম, অ্যানুয়ালি এক্সাম, এইগুলি হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। আর ফর্মেটিভ অ্যাসেসমেন্ট মনে করেন যে আমাদের পিটি ইউজ করা হয়, PT1 PT2 এগুলি মনে করেন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে কোনো অ্যাসাইনমেন্টও দেওয়া যাবে, কোনো প্রজেক্ট ওয়ার্ক দেওয়া যাবে, এইভাবে যে কোনো জিনিস দিতে পারেন ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 31, প্রি রিডিং অ্যাক্টিভিটি ইন ক্লাস ইজ টু। প্রি রিডিং অ্যাক্টিভিটিটা কি? পেপার 2-র মধ্যে অনেক কোয়েশ্চন আসে যে প্রি রিডিং কী, বা পোস্ট রিডিং কী, বা হোয়াইল রিডিং কী। তিনটা রিডিং, পড়ার আগে, পড়া চলাকালীন, পড়ার পরে। প্রি রিডিং, তারপরে হোয়াইল রিডিং, তারপরে পোস্ট রিডিং। প্রি রিডিং হচ্ছে ওই জিনিসটা যে আমরা পড়ার আগে যে কাজগুলো করি সেটা হচ্ছে প্রি রিডিং। প্রি রিডিংয়ের উদাহরণ হচ্ছে প্রিডিকশন। এই প্রিডিকশন ওয়ার্ডটা আপনি বারবার আরও কোয়েশনের মধ্যে পড়ে পাবেন যে প্রিডিকশনটা কি। প্রিডিকশন মানে অনুমান লাগানো, এটা হচ্ছে প্রিডিকশন। বাচ্চাদেরকে কোনো জিনিস পড়ানোর সময় বলছেন যে অনুমান করো কী হবে, এই জিনিসটা, বা পরে দেখবেন আরও কোয়েশন আসবে। সো প্রি রিডিং মানে পড়ার আগে যে জিনিসটা করানো হয় এটা হচ্ছে প্রি রিডিং। হোয়াইল রিডিং মানে পড়া চলাকালীন, যখন একটা পাঠ পড়াচ্ছেন এই পাঠ চলাকালীন যে কাজটা হবে সেটা হবে হোয়াইল রিডিং। আর পোস্ট রিডিং, পাঠ পড়ানো শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পর কী করবেন সেটা হচ্ছে পোস্ট রিডিং। পাঠ পড়ানো শেষ হওয়ার পর আপনি ওই পাঠের বিষয়ে কোয়েশন আনসার জিজ্ঞাসা করতে পারবেন, যে বাচ্চারা বুঝলো কিনা বা বুঝতে পারলো না ওই বিষয়ে একটা কোয়েশন জিজ্ঞাসা করলেন, সো এটা হয়ে যাবে পোস্ট রিডিং। হোয়াইল রিডিং পড়া চলাকালীন কী করলেন সেটা, যে পড়া চলাকালীন যে তুমি এরপরে কি আছে একটু পড়ো, এইভাবে চলাকালীন অপশন থেকে বের করতে পারবেন যে কোনটা পড়া চলাকালীন হচ্ছে আর কোনটা পড়ার পরে হচ্ছে। প্রি রিডিং পড়ার আগে। সো এখানের মধ্যে প্রি রিডিংয়ের কোনটি উদাহরণ? কানেক্ট লার্নার্স প্রিভিয়াস নলেজ উইথ হোয়াট শি লার্নস ইন দি রিডিং টেক্সট। অবশ্য বাচ্চা কী পড়বে তার প্রথমে কী করবেন, প্রিভিয়াস নলেজের সাথে কানেক্ট করবেন। যখন একটা পার্ট পড়াবেন এই পার্টটা পড়ানোর আগে তার প্রিভিয়াস নলেজটা টেস্ট করবেন। লেসন প্ল্যানের সবার প্রথম জিনিসটাই থাকে যে প্রিভিয়াস নলেজ টেস্ট করা। প্রিভিয়াস নলেজ টেস্ট করে তারপর বাচ্চাদেরকে একটা টপিক ইন্ট্রোডিউস করা। সো পার্ট পড়ানোর আগে কী করবেন, আপনি তার প্রিভিয়াস নলেজের সাথে কানেক্ট করবেন। অপশন 1 হচ্ছে সঠিক, বাকিগুলো আর পড়ার দরকার নেই। কানেক্ট লার্নার্স উইথ ওয়ান অ্যানাদার এটা হোয়াইল রিডিং করতে পারেন। এনেবল লার্নার্স টু নো অ্যাবাউট দি স্টোরি ওভারঅল, এটা নয়। অল অফ দিস এটা হবে না, কারণ এখানের মধ্যে এটাই হচ্ছে বেস্ট সব থেকে, বাকি এটা হোয়াইল রিডিং হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 32, পেডাগজিক্যাল গ্রামার ইজ। পেডাগজিক্যাল গ্রামারটা কি? গ্রামার অফ পেডাগজি মানে গ্রামারের বিষয় পেডাগজি, এটা গ্রামার ফর টিচারের জন্য গ্রামার, এটা গ্রামার ইন কনটেক্সট টু কানেক্ট গ্রামার পয়েন্টস উইথ রিয়েল লাইফ কনটেক্সট। অবশ্য পেডাগজিক্যাল গ্রামার হচ্ছে যে রিয়েল লাইফ কনটেক্সটের সাথে আপনি গ্রামারটাকে কানেক্ট করে পড়াবেন। অপশন 3 হচ্ছে সঠিক। যখন গ্রামারের কোনো বিষয় জিনিস আসবে তখন এই যে এই কনটেক্সট ওয়ার্ডটা দেখবেন যে কোন অপশনের মধ্যে কনটেক্সট আছে। কনটেক্সট মানে যে কোনো একটা রিয়েল লাইফের উদাহরণ, এইগুলি বোঝায় কনটেক্সটের মধ্যে। রিয়েল লাইফের উদাহরণ বা বাস্তব জীবনের পরিস্থিতি আপনি কি গ্রামারটাকে শেখাবেন, প্রসঙ্গক্রমে গ্রামারটাকে শেখাবেন, রিয়েল লাইফের সাথে শেখাবেন, রিয়েল লাইফের সাথে কানেক্ট করে গ্রামারকে পড়াবেন। যখন গ্রামারের কোয়েশন আসে এই ওয়ার্ডগুলো মনে রাখবেন। গ্রামার উইথ ফর্মাল রুলস এটা নয়। নেক্সট কোয়েশ্চন নাম্বার 33, হোয়াট আর দিস ওয়ার্ডস নোন এজ। এই ওয়ার্ডসগুলোকে কী বলা হয়? দি, অফ, অ্যান্ড, স, টু, দ্যাট, ইট, উইথ, বাট, দে, সি, হি। এগুলো আমরা দেখা মাত্রই বুঝতে পারলাম ওই জিনিসটা, আর এগুলোকে আমরা কনটেক্সট অনুসারে ইউজ করতে পারি। এটা হচ্ছে সাইট ওয়ার্ডস। অপশন 1 হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 34, বটম আপ
প্রসেসিং ইন লিসেনিং ইজ টু। এখানে বলছে যে লিসেনিংয়ের মধ্যে বটম আপ, প্রসেসিংয়ের মধ্যে কী করা হয়, ডিকোড দি মেসেজ মুভিং ফ্রম সাউন্ড, ওয়ার্ডস, ফ্রেজ, ক্লজ অ্যান্ড আদার গ্রামেটিক্যাল এলিমেন্টস টু সেন্টেন্স। অবশ্য আমরা এর আগে বটম আপের কোয়েশ্চন পেয়েছি, যে বটম আপের মধ্যে কী করতে হয় এটা আমি আপনার কমেন্টের মধ্যে জানিয়ে দিন, দেখি আপনার কতটুকু বুঝতে পারলেন এই জিনিসটা। ডিকোড দি ওভারঅল মেসেজ ডিকোড করা এটা টপ ডাউনের মধ্যে পড়ে। ইনকোড অল দি সাউন্ড প্রত্যেক সাউন্ড প্রথমে শুনে গেলেন, এটা টপ ডাউনের মধ্যে পড়ে। ইউজ মাল্টিপল টু ডিকোড, এটা কিছু নয়, এটাও আবার টপ ডাউনের মধ্যে নিতে পারেন। বাট বললাম যে কমেন্টের মধ্যে জানাবেন, বাট বলতে দিয়েছি। ডিকোড দি মেসেজ মুভিং ফ্রম সাউন্ড, সবার প্রথমে স্মল ডিটেল থেকে শুরু হয়, সাউন্ড, ওয়ার্ডস, ফ্রেজ, ক্লোজ অ্যান্ড সেন্টেন্স লাস্টে আছে। অপশন 1টা হচ্ছে সঠিক। বাকি আপনারা কমেন্টের মধ্যে জানাবেন যে কীভাবে কোয়েশন বা ম্যারাথনটা কীভাবে হচ্ছে আর কোথায় আমার ইমপ্রুভ করা দরকার, কমেন্টের মাধ্যমে জানাবেন। নেক্সট কোয়েশন নাম্বার 35। Next question number 35. A teacher gives a puzzle to her class 8 students and asks them to solve it by speaking out how they solve it. What is strategy known as? Speaking aloud, think aloud protocol, listening, picture reading. এখানে একটা বাচ্চাকে পাজল দেওয়া হচ্ছে, তারপরে বাচ্চাদেরকে বলা হচ্ছে আপনারা স্পিকিং কথাবার্তা করলে এটা সলভ করো, এটাকে থিঙ্ক অ্যালাউড প্রোটোকল বলা হয়। এটা ফ্যাকচুয়াল কোয়েশন। অপশন 2, এখানে আর বোঝানোর কিছু নেই যে ওইভাবে একটা পাজল দেবেন, সলভ করার জন্য বলবেন, এটাকে বলা হয় থিঙ্ক অ্যালাউড প্রোটোকল। এটা এর পরে 2022-এর মধ্যে এই কোয়েশন সেম ওইভাবে একটু কোয়েশনের মধ্যে পরিবর্তন করে দিয়েছিল, বাট এটা অপশন ছিল থিঙ্ক অ্যালাউড প্রোটোকল। নেক্সট কোয়েশন নাম্বার 36। Next question number 36. Sanskrit in India today is, Sanskrit Indiaর মধ্যে কি modern Indian language and a classical language, religious language, Hindi language, religious language নয় আর হিন্দি ল্যাঙ্গুয়েজও নয় আর মডার্ন ইন্ডিয়ানও নয়, সংস্কৃতকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে নেওয়া হয়। অপশন 2-র মধ্যে আছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। সো মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, এটা কোয়েশন অ্যাজ ইট ইজ আমি এনেছি প্রিভিয়াস ইয়ার কোয়েশন, আর অপশন 2টাও সঠিক। আর সংস্কৃতকে বলা হয় ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। নেক্সট কোয়েশন নাম্বার 37। এ টিচার অফ ক্লাস 7 ask her student to read a short story and come to the class. একটা শর্ট স্টোরি পড়ে ক্লাসের মধ্যে আসে। she asked them to discuss the major points of the story in group and present them to whole class. What is reading known as? একটা স্টোরি পড়ে আসবে, তারপরে গ্রুপের মধ্যে এগুলো ডিসকাস করবে বা গ্রুপের মধ্যে প্রেজেন্ট করবে, এটা প্রস্তুত করবে, গ্রুপের সামনে এগুলি বলবে। এটা কিসের উদাহরণ? ইন্টেন্সিভ রিডিং উইথ পারপাস, রিডিং ফর থিঙ্কিং, এক্সটেন্সিভ রিডিং। এখানে আনন্দর কিছু কথা বলা হচ্ছে না, এখানে মানে বাচ্চা পড়বে, মানে ডিটেলভাবে পড়তে রাখবে, তারপরে তো ক্লাসের মধ্যে এসে বলবে। আমি এই ভিডিওটা এনেছি, প্রথমে তো আমি নিজে পড়ছি, তারপর এটা নিয়ে আসছি। সো অপশন 1 হচ্ছে সঠিক অপশন, ইন্টেন্সিভ রিডিং। Next question number 38. English does not find its place as a, English কোন জায়গায় পাওয়া যায় না ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইন দি স্কুল কারিকুলাম? না, কারিকুলামের মধ্যে ইংলিশটাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কখনো পাওয়া যায় না। সো অপশন 1 হচ্ছে সঠিক। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনো কারিকুলামের মধ্যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকে, থার্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে হতে পারে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হতে পারে। কোনো স্কুলের ইনস্ট্রাকশন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ থাকে, যে স্কুলের মধ্যে প্রত্যেক কিছু ইংলিশে বলবে, ইংলিশে করবে, এটা অনেক স্কুলের মধ্যে থাকে। সো বাকি জায়গার মধ্যে পাওয়া যায় ইংলিশে বলবে, বাট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কারিকুলামের মধ্যে পাওয়া যায় না, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মাদার টাং থাকে। Next question number 39. A teacher asked her learners of class 7 to refer to the textbook of history and find the theme which can be connected with English language text for writing an essay. What practice is known as? একজন টিচার কি করছেন ক্লাস 7 এর মধ্যে হিস্ট্রি সাবজেক্টটাকে ইংলিশের সাথে, ইংলিশ টেক্সট ফর রাইটিং অ্যান এসে। আচ্ছা, একটা এসে লেখার সময় ইংলিশে এসে লেখার সময় তিনি হিস্ট্রির সাথে জড়িত করছেন। যখন একটা সাবজেক্টকে ল্যাঙ্গুয়েজের সাথে জড়িত করা হবে বা একটা ল্যাঙ্গুয়েজকে সাবজেক্টের সাথে জড়িত করা হবে,
ইংলিশ এসেটা হচ্ছে ইংলিশ ক্লাসের, বাট আমি হিস্ট্রি ক্লাস বা হিস্ট্রির যে বই আছে ওই বই থেকে আমি এনে পড়াচ্ছি। সো এটা হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডস কারিকুলাম। ল্যাঙ্গুয়েজ সোশ্যাল না, ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডস দি কারিকুলাম, অপশন 2 এটা হচ্ছে সঠিক অপশন। ল্যাঙ্গুয়েজ ইন লার্নিং নয়, ল্যাঙ্গুয়েজ ইন হিস্ট্রি ইন্টিগ্রেট নয়, এটা ইন্টিগ্রেট নয়। নেক্সট কোয়েশন হচ্ছে কোয়েশন নাম্বার 40, মাল্টিলিঙ্গুয়ালিজম অ্যাজ এ রিসোর্স মিনস, মানে মাল্টিলিঙ্গুয়ালিজমটা অ্যাজ এ রিসোর্স বলতে কী বোঝাচ্ছে? লার্নিং মেনি ল্যাঙ্গুয়েজেস ইন স্কুল, স্কুলের মধ্যে অনেক ল্যাঙ্গুয়েজ শিখবে বাচ্চারা, এটা কি মাল্টিলিঙ্গুয়ালিজম অ্যাজ এ রিসোর্স? না, এটা নয়। ইউজিং দি ল্যাঙ্গুয়েজেস অফ লার্নার্স অ্যাজ এ স্ট্র্যাটেজি ইন স্কুল, স্কুলের মধ্যে যে বাচ্চাদের ল্যাঙ্গুয়েজ আছে, বাচ্চাদের যে ভাষা আছে, ওই ভাষাটাকে স্ট্র্যাটেজি হিসাবে আপনি ইউজ করছেন। একজন টিচার বাচ্চার যে ল্যাঙ্গুয়েজ আছে ওই ল্যাঙ্গুয়েজটা সে ইউজ করছে, সেটাই হচ্ছে মাল্টিলিঙ্গুয়ালিজম অ্যাজ এ রিসোর্স। টিচিং মেনি ল্যাঙ্গুয়েজেস, বেশি ল্যাঙ্গুয়েজ পড়াবে এটা না। প্রমোটিং অফ ল্যাঙ্গুয়েজ থ্রু কন্টেন্ট লার্নিং, কন্টেন্ট লার্নিংয়ের মধ্যে ল্যাঙ্গুয়েজটাকে প্রমোট করবে এটাও না। বাচ্চাদের যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজটাকে আপনি ইউজ করছেন, এটাই হচ্ছে মাল্টিলিঙ্গুয়ালিজম অ্যাজ এ রিসোর্স বা মাল্টিলিঙ্গুয়ালিজম অ্যাজ এ স্ট্র্যাটেজি বা মাল্টিলিঙ্গুয়ালিজম অ্যাজ অ্যান অ্যাসেট। এই কোয়েশনটা, এই তিনটা কোয়েশন আসে যে মাল্টিলিঙ্গুয়ালিজম রিসোর্স মানে কি, বাচ্চার যে ভাষা ওই ভাষাটাকে আপনি ইউজ করছেন, সেটা হচ্ছে মাল্টিলিঙ্গুয়ালিজম অ্যাজ এ রিসোর্স। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 41, প্রসেস অ্যাপ্রোচ টু রাইটিং ইনভলভস, রাইটিংকে বলা হয় প্রসেস অ্যাপ্রোচ। রাইটিংয়ের মধ্যে স্টেপস আছে, এর জন্য রাইটিংকে বলা হয় একটা প্রসেস। প্রথমে একটা স্টেপ, তারপরে একটা স্টেপ, যেখানের মধ্যে স্টেপ থাকবে এইটা প্রসেস অ্যাপ্রোচের মধ্যে থাকবে। সো রাইটিংয়ের যে স্টেপ, এই স্টেপগুলোর কথা বলছে। সবার প্রথম যে স্টেপ সেটা থাকে ব্রেন স্টর্মিং, বাকি যে আমাদের আউটলাইনিং এটা এলিমিনেট হয়ে গেল, এটাও এলিমিনেট হয়ে গেল। ব্রেন স্টর্মিং, রাইটিং দি ফার্স্ট ড্রাফট অ্যান্ড ফাইনাল, প্রথম ব্রেন স্টর্মিং, তারপরে ফার্স্ট ড্রাফট আর তারপরে ফাইনাল ড্রাফট, এটা হবে না, কারণ এর মধ্যে আরও জিনিস আছে। সবার প্রথমে ব্রেন স্টর্মিং, ব্রেন স্টর্মিং মানে অর্নামেন্টেশন অফ আইডিয়াস বা জেনারেট আইডিয়াস। আপনি আইডিয়া করে যখন কিছু লিখবেন, সবার প্রথমে ওই বিষয়ে চিন্তা করবেন, এই চিন্তাটা করা হচ্ছে ব্রেন স্টর্মিং। মাথা কাটানো যেটা, সেটা হচ্ছে ব্রেন স্টর্মিং। তারপরে হচ্ছে আউটলাইনিং, একটা আউটলাইন তৈরি করবে। তারপরে ড্রাফট রিভাইসিং, আউটলাইন মানে এই ড্রাফটটাকে বলা হচ্ছে। যেমন আপনি কিছু একটা বুক লিখবেন, সবার প্রথমে চিন্তা করবেন, চিন্তা করার পর আপনি একটা আউটলাইন তৈরি করবেন, যে কি মাথার মধ্যে এসেছে এগুলি লিখবেন। তারপরে যে লেখাগুলো এগুলিকে আপনি একবার রিভাইজ করবেন। তারপরে প্রুফ রিডিং করবেন। প্রুফ রিডিং মানে যেমন যেটা লিখলেন, লেখার পর আপনি ওটাকে প্রুফ, যে সব কিছু সঠিক হলো না কি হলো না এটা চেক করলেন, এটা হচ্ছে প্রুফ রিডিং। যেমন আমরা যখন এক্সাম দেই, এক্সাম শিট সাবমিট করার আগে একবার রিভিশন করে নেই, এটাকে প্রুফ রিডিং বলা হয়। প্রুফ রিডিং থেকে আলাদাভাবে কোয়েশন আসে যে একটা শিট আপনি পড়ে দেখছেন এটার মধ্যে কোনো ভুল আছে কিনা, এটা কি, এটা হচ্ছে প্রুফ রিডিং। তারপর হচ্ছে ড্রাফটিং দি ফাইনাল রাইটিং, তারপরে ফাইনাল রাইটিং মানে একদম পাবলিশ করা হয়ে গেল, এই কথা বলছে। সো অপশন 1 হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 42, এ টিচার ডিভাইডস হার ক্লাস ইন্টু গ্রুপস অফ 5 অ্যান্ড অ্যালোকেটস ডিফারেন্ট থিমস টু দি গ্রুপস। টিচার ক্লাসটাকে 5 জন করে ভাগ করলেন, তারপরে কিছু একটা থিমস দিলেন। দি গ্রুপস হ্যাভ টু কালেক্ট ইনফরমেশন অন দি থিমস, ওই থিমসের বিষয়ে বাচ্চাগুলো, গ্রুপসগুলো ইনফরমেশন কালেক্ট করবে। অ্যান্ড রাইট এ রিপোর্ট টু বি প্রেজেন্টেড টু দি ক্লাস, তারপরে ক্লাসের মধ্যে একটা রিপোর্ট প্রেজেন্ট করবে। হোয়াট ইজ দিস অ্যাক্টিভিটি নোন এজ, এই অ্যাক্টিভিটিটাকে কী বলা হবে? যখন কোনো কিছু ইনফরমেশন কালেক্ট করার কথা বলবে, তারপরে একটা রিপোর্ট তৈরি করার কথা বলবে, তখন সেটা হয়ে যাবে প্রজেক্ট ওয়ার্ক। অপশন 2 হচ্ছে সঠিক অপশন। এইভাবে যখন দেখবেন কোয়েশনের মধ্যে কিছু ইনফরমেশন কালেক্ট হচ্ছে আর লাস্টে লেখা আছে রিপোর্ট একটা দেওয়া, সো এটা হবে প্রজেক্ট ওয়ার্ক। প্রজেক্ট ওয়ার্কের মধ্যে এইরকম দেওয়া হয়, বা বলবে যে পরে একটা পোস্টার ডিজাইন করবে, সো এটা হবে প্রজেক্ট ওয়ার্ক। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 43, স্টোরি টেলিং এজ এ স্ট্র্যাটেজি ইন ল্যাঙ্গুয়েজ টিচিং এইম এট, স্টোরি টেলিংটা কী এইম করতে চায় স্ট্র্যাটেজির মধ্যে? লার্নিং দি মরালস, যে মরালস শিখবে স্টোরি থেকে, এটার জন্য। লার্নিং দি রিটেল দি স্টোরি, যাতে স্টোরিটা রিটেল করতে পারে আবার পুনরায় বলতে পারে, এটা না। এঙ্গেজিং লার্নার্স উইথ ল্যাঙ্গুয়েজ, টেস্টিং দি মেমোরি অফ লার্নার্স, বাচ্চাদের মেমোরিটা টেস্ট করবে, না।
আপনি বাচ্চাদেরকে ল্যাঙ্গুয়েজের সাথে এঙ্গেজ করলেন, জড়িত করলেন। অপশন 3 হচ্ছে সঠিক অপশন। স্টোরি, আমরা স্টোরি এর জন্য পড়াই যে মনোরঞ্জন বা অ্যাপ্রিসিয়েশন, আনন্দের জন্য, এর জন্য স্টোরি পড়াই। এটা অনেক সময় কোয়েশন আসে যে স্টোরি কেন পড়ানো হয়, যে আনন্দের জন্য বা মনোরঞ্জনের জন্য। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 44, উইচ ইজ এন ইফেক্টিভ ওয়ে অফ টিচিং লার্নিং গ্রামার। গ্রামারের জন্য সবথেকে ভালো তালিকা কোনটা হবে? টিচিং দি রুলস ফার্স্ট ফলোড বাই দি এক্সাম্পল। সবার প্রথমে আপনি রুল দিয়ে দেবেন না, প্রথমে রুল দেবেন না, প্রথমে এক্সাম্পল দেবেন। প্রেজেন্টিং গ্রামার ফর্ম ইন এ ন্যাচারাল ডিসকোর্স দিয়ে দেন এক্সপ্লেনিং হাউ দি ফর্ম ইজ মেড অ্যান্ড ইউজড। আপনি ন্যাচারাল ডিসকোর্স, ন্যাচারালভাবে তাদের সামনে প্রস্তুত করবেন, তারপরে এক্সপ্লেন করবেন, তারপরে কিভাবে ইউজ করতে হয় সেটা বলবেন। অপশনটা পজিটিভ আছে। প্রেজেন্টিং সিঙ্গেল সেন্টেন্স এক্সাম্পল ইন প্লেন্টি ওয়েজ অ্যান্ড দেন এক্সাম্পল দি ফ্রম। সিম্পল সিঙ্গেল সেন্টেন্স দিয়ে এটা নয়, আপনি প্রথমে ন্যাচারালভাবে তাদের কাছে প্রস্তুত করতে পারেন। টিচিং টু এ গ্রামার বুক দিয়ে পড়াবেন না। আমরা এর আগেও কোয়েশন একটা পেয়েছি যে গ্রামারের মধ্যে প্রথমে এক্সাম্পল দিতে হয়, যে রুল দিতে হয় না, এটা এর আগে একটা কোয়েশনের মধ্যে পেয়েছি। অপশন 2টা হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 45, হোয়াট স্ট্যাটাস ইজ গিভেন টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে ইংলিশের দরজাটা কি? রিকগনাইজড ল্যাঙ্গুয়েজ না, রিকগনাইজড ল্যাঙ্গুয়েজ নয়। অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অবশ্য অপশন 2 হচ্ছে সঠিক। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে হিন্দি, ফরেন ল্যাঙ্গুয়েজ নয়। কখনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজও দেখবেন, কখনো থার্ড ল্যাঙ্গুয়েজও দেখবেন ইংলিশটাকে, বাট ফরেন ল্যাঙ্গুয়েজের মধ্যে ইংলিশকে কাউন্ট করা হয় না। আর স্ট্যাটাস দেওয়া হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অপশন 2 হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 46, এ ল্যাঙ্গুয়েজ টিচার আস্ক লার্নার্স টু রাইট এ প্যারাগ্রাফ অন স্কারসিটি অফ ওয়াটার। ওয়াটারের বিষয়ে যে স্কারসিটি অফ ওয়াটার এর বিষয়ে একটা প্যারাগ্রাফ লিখবে। লার্নার্স গ্যাদার ইনফরমেশন ফ্রম সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স বুকস অ্যান্ড আদার সোর্সেস বিফোর রাইটিং। এইটা লেখার আগে তারা কী করছে? সায়েন্স, সোশ্যাল সায়েন্স এই বুকগুলো থেকে ইনফরমেশন কালেক্ট করছে। সাচ টাস্ক এইম এট, এটা কি এইম করতে চাচ্ছে? ডেভেলপিং দি সায়েন্টিফিক অ্যাটিটিউড নয়, নিশ্চয় কোনো না কিছু একটা এখানে থিওরি আছে। কমপ্লিটিং দি সিলেবাস অফ আদার সাবজেক্ট সাইমালটেনিয়াসলি, সাথে সাথে আপনি অন্য সাবজেক্টের সিলেবাস কমপ্লিট করছেন না। অ্যাচিভিং ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাকর্ডস দি কারিকুলাম। এর আগে কোয়েশন পেয়েছিলাম যে ইংলিশ এর একটা আছে, সায়েন্সের থেকে উদাহরণ দেওয়া হচ্ছে। যখন কোনো একটা সাবজেক্ট মানে যে সায়েন্স, ম্যাথস, ইবিএস এগুলি সাবজেক্ট, বাট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, বাংলা। যখন আমরা ল্যাঙ্গুয়েজ, যেমন বাংলা ভাষার সাথে আমি সায়েন্সের বুক থেকে উদাহরণ দিচ্ছি, বা ইংলিশের একটা আছে এটার সময় আমি বিজ্ঞান থেকে একটা উদাহরণ আনছি, এই ধরনের যখন আমি সাবজেক্টটাকে ল্যাঙ্গুয়েজের সাথে জড়িত করব আর ল্যাঙ্গুয়েজটাকে সাবজেক্টের সাথে জড়িত করব, তখন আমি ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডস কারিকুলাম হবে। সো অপশন 3 হচ্ছে সঠিক অপশন, এনহ্যান্সিং কো কারিকুলার স্কিলস নয়। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 47, এ টাস্ক ইন টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ লার্নিং মিনস। টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের মধ্যে টাস্ক বলতে কী বোঝানো হয়? এন অ্যাক্টিভিটি হোয়ার দি টার্গেট ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড বাই দি লার্নার ফর এ কমিউনিকেটিভ পারপাস, অবশ্য পজিটিভ আছে। এ পিস অফ ওয়ার্ক এটা নয়, এ টেক্সট বুক এটাও নয়, এ টাস্ক ফর টিচার অ্যাসেসিং লার্নার্স ল্যাঙ্গুয়েজ লার্নিং এটা নয়। টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের মধ্যে যে কোনো একটা টাস্ক দেওয়া হয় বাচ্চাদেরকে। এই টাস্কটা কি? টাস্কটা হচ্ছে যে কোনো একটা অ্যাক্টিভিটি। সো অপশন 1 হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 48, ক্যাল্প স্ট্যান্ড ফর। ক্যাল্পের ফুল ফর্মটা কি? কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, কগনিটিভলি অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি নয়। কম্পিটেন্সি বেসড একাডেমি এটা নয়। কম্পিটেন্সিটা ইউজ বোঝায় যে যখন আমরা গ্রামারটাকে ইউজ করতে পারছি কিনা, কোনো রুল শিখছি তারপরে ইউজ করতে পারছি কিনা, অ্যাপ্লাই করতে পারছি না, এটা কম্পিটেন্সিটা চেক করে। অনেক কোয়েশন দেখবেন পরে আসছে যে কম্পিটেন্সিটা কি চেক করে। কম্পারেটিভ একাডেমিক এটা নয়। ক্যাল্পের ফুল ফর্ম কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ লার্নিং, বাট এখানে তো কগনিটিভ নেই, কগনিটিভলি দেওয়া হচ্ছে। অপশন 1 এর মধ্যে কগনিটিভলি একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। সো এটার মধ্যে যে বাচ্চার কগনিটিভ যে বুকিশ ল্যাঙ্গুয়েজ যেটা আছে, ফর্মাল ল্যাঙ্গুয়েজ যেটা আছে, এটার মধ্যে কাউন্ট হয়। এই কগনিটিভের মধ্যে ক্লাসরুমের যে অ্যাক্টিভিটি এইগুলো ইনক্লুড করা হয়।
এরপরেও আপনারা অনেক কোয়েশ্চেন পাবেন যে ক্যাল্প বিস্ক এইগুলি থেকে। বিক্সের ফুল ফর্ম হচ্ছে বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল। নেক্সট কোয়েশ্চন হচ্ছে কোয়েশ্চন নাম্বার 49। এ টিচার আস্ক হার লার্নার্স টু ডিসকাস ইন গ্রুপস অফ 4, jot down ideas, then develop them in a outline to write paragraph. Learners then edit the paragraph into a final draft. Which strategy of writing does the teacher follow her? এখানে টিচার কোন অ্যাপ্রোচটা ইউজ করছেন? এর আগে একটা কোয়েশ্চেন পেয়েছি যে প্রসেস অ্যাপ্রোচের মধ্যে ব্রেইনস্টর্মিং করতে হয়, আউটলাইন তৈরি করতে হয়, প্রুফ রিডিং, ড্রাফট, ফাইনাল রিডিং এইগুলি আছে। এটা কিসের মধ্যে আছে? প্রসেস অ্যাপ্রোচের মধ্যে। সো অপশন টুর মধ্যে দেখেন প্রসেস অ্যাপ্রোচ হচ্ছে অপশন 2। বাকি গ্রুপ ওয়ার্ক নয়, প্রোডাক্ট অ্যাপ্রোচ নয়, ডিসকাশন। যখন তারা লিখে যাবে একদম ফাইনাল হয়ে যাবে তখন সেটা আবার প্রোডাক্ট হয়ে যাবে। প্রোডাক্ট একদম ইন রেজাল্টটা থাকে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 50। ইন্টেন্সিভ রিডিং রিফার্স টু। ইন্টেন্সিভ রিডিং কি রেফার করে? রিডিং এ টেক্সট ফর ডিটেল ইনফরমেশন। অবশ্য যখন আপনি কোনো কিছু পড়ছেন, অনেক ডিটেল সহকারে পড়ছেন, এটা ইন্টেন্সিভ রিডিং প্রেফার করে। রিডিং এ টেক্সট ফর প্লেজার, প্লেজারের জন্য এক্সটেন্সিভ রিডিং প্রেফার করে। রিডিং এ টেক্সট ফর এডিটিং, এটা কিছু নয়। রিডিং ফর টেক্সট সামওয়ান এলস, এটাও নয়। অপশন 1 হচ্ছে সঠিক অপশন। যখন ডিটেইলভাবে পড়বেন তখন আপনি ইন্টেন্সিভ রিডিং করবেন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 51। মাল্টিলিঙ্গুয়ালিজম এজ এ রিসোর্স ইন এডুকেশন এইমস এট। এডুকেশনের মধ্যে মাল্টিলিঙ্গুয়ালিজম রিসোর্স বলতে কী বোঝাচ্ছে? মেকিং ইউজ অফ ল্যাঙ্গুয়েজ লার্নার টিচিং লার্নিং, মেকিং লার্নার্স লার্ন অ্যাজ মেনি ল্যাঙ্গুয়েজ পসিবল। না, এর আগে সেম কোয়েশন আমরা পেয়েছি, বাট এই কোয়েশনের মধ্যে ডিফারেন্ট। দেখেন কোয়েশনটা একটু উল্টোপাল্টো করে দিয়েছে। ইউজিং ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, এটা নয়। এনেবলিং টু লার্নার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফর জবস অ্যান্ড মাদার টাং ফর কালচার, এটাও নয়। মেকিং ইউজ অফ ল্যাঙ্গুয়েজেস অফ লার্নার্স, বাচ্চার ল্যাঙ্গুয়েজটা আপনি ইউজ করছেন, এটাই হচ্ছে মাল্টিলিঙ্গুয়ালিজম অ্যাজ এ রিসোর্স। অপশন 1 হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 52। উইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং। ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের মতে কোনটা সঠিক? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইন্টারফেয়ার্স ইন দি লার্নিং অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। প্রথম ল্যাঙ্গুয়েজ যেটা থাকে, মাদার টাং যেটা থাকে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে ইন্টারফেয়ার্স করে। ইন্টারফেয়ার্স একটা নেগেটিভ ওয়ার্ড, মানে বাধা প্রদান করে না, এটা হবে না। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সাপোর্ট দি লার্নিং অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সবসময় ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা সাপোর্ট করে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে। অপশন 2 হচ্ছে সঠিক। ল্যাঙ্গুয়েজ লার্নিং হ্যাজ নাথিং টু ডু উইথ কন্টেন্ট লার্নিং। কন্টেন্ট লার্নিংয়ের মধ্যে ল্যাঙ্গুয়েজ লার্নিংটা প্রেফার করে, যে আমরা ইংলিশের সাথে সায়েন্স জড়িত করছি বা সায়েন্সের সাথে ইংলিশকে জড়িত করছি, অবশ্যই ল্যাঙ্গুয়েজ প্রেফার করে। এভরি ল্যাঙ্গুয়েজ ইজ ডিফারেন্ট অ্যান্ড লার্নিং ল্যাঙ্গুয়েজ ইজ অলসো ডিসক্রিয়েটেড। ডিফারেন্ট নয়, এটা ভুল। সো অপশন 2টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 53 অ্যান্ড লাস্ট কোয়েশ্চন। পোয়েট্রি টিচিং কেন পড়ানো হয়? টু লার্ন ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, না, ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের সাথে নয়। টু লার্ন পোয়েটিক ডিভাইসেস, না। ফর এনজয়মেন্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন, অপশন 2 হচ্ছে 3 হচ্ছে সঠিক। এনজয়মেন্ট বা অ্যাপ্রিসিয়েশনের জন্য পোয়েট্রিকে পড়ানো হয়। কোনো কোনো সময় স্টোরি টিচিংয়ের মধ্যেও এটা হয়ে যেতে পারে। টু রাইট এ ক্রিটিক্যাল কমেন্টারি, এটাও নয়। অপশন 3 হচ্ছে সঠিক অপশন। সো এখানের মধ্যে আমাদের ম্যারাথনটা কমপ্লিট হলো। এই ম্যারাথন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনার বেসিক কোয়েশন যেগুলি আছে পেপার 2, এই বেসিক কোয়েশনগুলি একবার দেখা। এরপর থেকে আমি ক্লাস 1, ক্লাস 2 এইভাবে কিছু ক্লাস পার্টিকুলারলি পেপার 2 জন্য দেব। বাকি যে ইংলিশ পেডাগজির ক্লাস চলছে প্রত্যেকটা ক্লাস দেখবেন, কোনো ধরনের মিস করবেন না। দেখবেন পেপার 2 পেপার 1-এর মধ্যে কোনো তফাৎ নেই। পেপার 2-র মধ্যে কোনো কোনো সময় একটু ক্রিটিক্যাল কোয়েশন দিয়ে দেয়, বাট ওই কনসেপ্টটা তৈরি হয় পেপার 1-এর যে কোয়েশন আছে ওই কোয়েশন থেকে। আমি পার্টিকুলারভাবে পেপার 2-র কিছু ক্লাস বা কিছু কোয়েশন ডিসকাস করব, সাথে ওই ক্লাসের মধ্যে কিছু কোয়েশন অ্যাড করব। সো আপনারা বাকি যে পেডাগজির ক্লাস আছে ইংলিশের, ওই প্লেলিস্ট থেকে দেখবেন। আমি ওই প্লেলিস্ট পেপার 1 পেপার 2 একটি প্লেলিস্ট তৈরি করব, ওই প্লেলিস্ট থেকে দেখবেন। প্লেলিস্টের প্রথমে একটা ম্যারাথন পাবেন, যেটা আগের ম্যারাথন আছে, ওই ম্যারাথনটা একবার দেখে নেবেন। পরে আমি কিছুদিনের মধ্যেই একটা কমপ্লিট ম্যারাথন আনছি, যে ইংলিশ পেডাগজি বাংলা পেডাগজি মিলিয়ে পিপিটির মধ্যে যত টপিক আছে প্রত্যেকটা টপিক ইনক্লুড করে, যাতে আজ দিন পর্যন্ত কেউ ওইভাবে ডিসকাস করছে না, ওইভাবে আমি একটা ম্যারাথন তৈরি করছি। সো এটার জন্য আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওই ভিডিওটা দেখার জন্য। আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনারা কোনো জায়গার মধ্যে ওইভাবে ওই ম্যারাথনের মধ্যে একটা ম্যারাথন পাবেন না। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে একটা কোয়েশনের মধ্যে যে আনসার কির মধ্যে ছিল রিডিং ফর পারপাস,
কোয়েশ্চনটা খুঁজছি, 1 মিনিট। এই যে কোয়েশ্চন নাম্বার 37, এই কোয়েশ্চনের মধ্যে আনসার কি মধ্যে ছিল রিডিং উইথ এ পারপাস, একটা পারপাসের জন্য যে রিডিংটা পড়ার জন্য দিয়েছে। আমি বলছিলাম যে ইন্টেন্সিভ রিডিং, বাট এখানে ইন্টেন্সিভ রিডিং হবে, বাট আনসার কির মধ্যে এটা অপশন ছিল রিডিং উইথ পারপাস এটা। সো এখানে আমাদের ম্যারাথনটা কমপ্লিট হলো। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। চ্যানেলের মধ্যে সিটিপির ক্লাস পাবেন, সিটিপিরও কমপ্লিট থিওরি পাবেন, ইংলিশেরও কমপ্লিট থিওরি পাবেন, বাংলারও পাবেন। আর ইংলিশ বাংলা সিডিপি এই চ্যানেল থেকে আপনি সম্পূর্ণভাবে প্রিপারেশন করতে পারবেন বাংলা মিডিয়ামে। কোনো চ্যানেলের মধ্যেই এইভাবে ডিসকাশন করা হচ্ছে না, সো দেখতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে। আর যদি পিডিএফটা বাই করতে চান তাহলে ওই নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করবেন। রিভিশন করতে পারবেন ওই পিডিএফটা পেলে। এরপরে আমি ওই পিডিএফটা বুঝাবো ক্লাসের মধ্যে, ম্যারাথনের মধ্যেই। সো আপনারা এই পিডিএফটা বাই করতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে।